বিজনেস নিয়ে। আর এখন ওকে। বাংলাদেশ কমার্স ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে আছে। ওকে, আপনার নাম হচ্ছে রেদওয়ান। জি জি, রিদওয়ান। আহ, ওকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম। জি। ওকে ভাই, আমিও আমার নামটা একটু চেঞ্জ করে নিলাম। সো ইউ আর মাই মিতা। ওকে। 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 এরপরে সবাই একটু দ্রুত একটু আপনাদের পরিচয় একটু দিয়ে ফেলান, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমি সবাই একটু। সামিদুল ইসলাম বলছিলাম। ওকে, আপনার নাম ভাই স্যামসাং ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে, ত্রিপলি। আপনি একটু রিনেম করতে পারেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বললাম আপনার নামটা স্যামসাং দেখা যাচ্ছে, আপনি রিনেম করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক করে নিচ্ছি। ওকে, অসুবিধা নেই। আমি হচ্ছে দীর্ঘ 2 বছর কনসালটেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলাম। খুবই চমৎকার। বিআরবি প্রজেক্টের থার্ড পার্টি ওকে। হিসেবে। ওকে। প্রজেক্ট শেষ হওয়াতে আপাতত জবলেস অবস্থায় আছে। ওকে। ওকে। নেক্সট। আসসালামু আলাইকুম। আমি আনিকা তাসনি। আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে জানুয়ারিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। মাঝখানে একটা সফটওয়্যার কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে ঢুকেছিলাম, এখন কিছু করছি না আর কি। ওকে। হ্যালো, বাকিরা। আসসালামু আলাইকুম। আমার নাম ওকে। হচ্ছে আহমদুল্লাহ মুস্তাক। আমি মার্কেটিং থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি জিবি থেকে, এখন ওকে। এমবিএ করতেছি। মাঝখানে প্রায় 2.5 বছর ডিজিটাল মার্কেটার হিসেবে জব করা হয়, এখন একটু ফ্রি আছি। ওকে। বাকিরা। আসসালামু আলাইকুম। হুম। আমি এমডি নাজমুল ইসলাম। আমি গ্রাজুয়েশন করছি ত্রিপলি থেকে। বর্তমানে একটা প্রাইভেট ফার্মে আছি, ওকে। কনস্ট্রাক্ট। ওকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছেন তারা চাইলে চ্যাট বক্সেও আপনাদের ইন্ট্রোডাকশনটা দিতে পারেন। সো এটা আসলে বলার একটা কারণ হচ্ছে, আপনারা যারা এখানে আছেন সবাই ইউএস বাংলার ইন্টারভিউতে যাবেন বা এক্সামগুলোতে যাবেন। সো সেখানে যেহেতু যাবেন, তো সেখানে আপনি আপনার নিজেকে আসলে কিভাবে প্রেজেন্ট করবেন, কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করবেন, কতটা কম্পিটিটিভ মাইন্ড নিয়ে প্রেজেন্ট করবেন, সেটা আসলে একান্তই আপনার উপর ডিপেন্ড করে। কারণ হচ্ছে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বা আপনারা অলরেডি আমাদের যে কোর্সটাতে জয়েন করেছেন, সো আপনারা জানেন যে এই কোর্সটা, যেটাকে আমরা বলছি এমপ্লয়াবিলিটি স্কিলস, তো আসলে কেন আসলে এটাকে আমরা এমপ্লয়াবিলিটি স্কিলস বলছি সেটাও একটা বিষয়। সো এমপ্লয়াবিলিটি স্কিলস এটাকে যদি আমরা একটু সহজভাবে বলি, তাহলে এটাকে আমরা বলবো চাকরির যোগ্যতা। কি বলবো? চাকরির যোগ্যতা। সো আপনারা অলরেডি সবাই কোর্সটাতে জয়েন করেছেন, সবাই অলরেডি বুঝতে পারছেন যে আমরা আজকে আমাদের আলোচনার বিষয়টা আসলে কি। সো সেই জায়গা থেকে আমরা আজকে যেটা করব, যে এমপ্লয়াবিলিটি স্কিলস বিষয়টা আসলে কি এবং কেন আসলে এটা আমাদের প্রয়োজন। তো সেই জায়গা থেকেই আমরা একটু এমপ্লয়াবিলিটি স্কিলস এর অ্যানালাইসিসটা করব, এবং কেন আসলে এটা প্রয়োজন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এবং এই যে বললাম যে কেন আসলে আমি একটু জানতে চাইলাম যে আহ, আপনাদের সবার ইন্ট্রোডাকশনটা। সো আপনারা যখন একটা ইন্টারভিউতে যাবেন, দ্যাট মিনস ইউ আর নট দ্য অনলি ওয়ান, ইউ উইল মিট দ্য ইন্টারভিউয়ার উইথ দ্য আদার্স 40%, রাইট? or 50%. So all of them are competitor for you. সো আপনি আপনার জবটা যখন নিশ্চিত করতে যাবেন, দ্যাট মিনস আপনি আরো অনেককেই, শুধুমাত্র যে আপনার গ্রিন ইউনিভার্সিটি 30 to 50% যাচ্ছেন, দ্যাট ডাজেন্ট মিন যে এই কয়জনই আসলে থাকবেন, আরো অনেকেই থাকতে পারেন। সো সবার সাথে আসলে একটা ফাইট করে কিভাবে আসলে আপনি আপনার জবটা নিশ্চিত করবেন, সেই বিষয়টা আসলে দেখার বিষয়, তাই তো?
আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? কিভাবে দেখতে পাচ্ছেন এটাই তো কথা। শেয়ার দেখা যাচ্ছে না স্যার। এখন ওকে, দেখা যাচ্ছে না। ওকে, ওকে। আরেকবার একটু আপনাদের স্ক্রিন শেয়ার করবো। সো হোয়াট ইজ এমপ্লয়াবিলিটি স্কিলস, বা টু বি স্পেসিফিক, সফট স্কিল। আমরা যখন আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা পেরিয়ে আমরা যখন কর্মক্ষেত্রে যাই, তখন আমরা আসলে কয়টা ওয়েতে যাই। ফার্স্ট অফ অল, হতে পারে ইউ আর গোয়িং টু বি এন্টারপ্রেনারশিপ, হতে পারে ইউ আর গোয়িং টু জয়েন এ জব। সো আপনি হয় জব করবেন অথবা বিজনেস করবেন। সো সেখানে যাওয়ার আগে আপনি কি করতে হয়, একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যখন আপনি কন্টিনিউ করলেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আপনি একটা কোর ডোমেইন নলেজ বা একটা সাবজেক্ট নলেজে নিজেকে স্টাবলিশড করেন, একটা স্কিল তৈরি করার চেষ্টা করেন, একটা স্ট্রেংথ তৈরি করার চেষ্টা করেন, বা নিজেকে একটা নলেজ পার্সন পার্সন হিসেবে তৈরি করার চেষ্টা করেন। সো আই ডু বিলিভ যে আপনাদের একটা খুব চমৎকার একটা ডোমেইন নলেজ আছে বা সাবজেক্ট নলেজ আছে। সো সেই সাবজেক্ট নলেজটাকে কিভাবে আপনারা ডেলিভারেবল করবেন, সেই বিষয়টা নিয়ে আসলে আজকে আমরা করব। এবং সেই জায়গাতে আসলে চাকরির যোগ্যতা বা নিয়োগ যোগ্যতার একটা প্রশ্ন বা যোগ্যতা, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো বিফোর গেটিং স্টার্টেড, আই এম শেয়ারিং মাই introduction. So I am Redwan Islam and I am currently serving as Senior Associate in Wadhwani Foundation Bangladesh. And you know pretty well that Wadhwani Foundation is the partner of Green University Bangladesh. এবং ওয়াধনী ফাউন্ডেশনের এই সফট স্কিলের যে প্রোগ্রামটা বা এমপ্লয়াবিলিটি স্কিলসের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা গ্রিন ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি আকারে ছিল এবং আপনারা হয়তো অনেকেই পেয়েছেন। সো ইন ফিউচারে আমরা এটাকে আরো বেশি এক্সপ্লেন করছি, শুধুমাত্র এই উদ্দেশ্যে যে আমাদের যেই স্টুডেন্টরা যারা আছেন, আপনারা সবাই যেন আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ডোমেইনটাকে খুব চমৎকারভাবে যেমন অ্যাবজর্ব করবেন, ঠিক পাশাপাশি আপনাদের গ্রাজুয়েশনের পূর্বেই যেন একটা এমপ্লয়াবিলিটি স্কিলসের ধারণা নিয়ে যেন আপনারা আপনাদের নিজেদের লার্নিং জার্নিটাকে একটা পরিপূর্ণতা দিতে পারেন, সেই জায়গাটাতে আমরা চেষ্টা করব। সো আমাদের ওয়াধনী ফাউন্ডেশন হচ্ছে একটা ইউএস বেসড ফিলান্থ্রপিক অর্গানাইজেশন। প্রায় 22টা কান্ট্রিতে আমরা অপারেট করে থাকি, এবং 22টা কান্ট্রি বলতে ইমার্জিং ইকোনমিতে, মানে ডেভেলপিং কান্ট্রিগুলোতে আমরা অপারেটিং করে থাকি, যেখানে জব সেক্টরটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখি, যে আসলে একটা জবের ক্রাইসিস আছে এরকমটা মনে হয়। আবার একদিক দিয়ে এমপ্লয়াররা বলছেন যে আসলে আমরা প্রপার ক্যান্ডিডেটটা পাচ্ছি না। সো জবস এবং প্রপার ক্যান্ডিডেট, এই দুইটা বিষয়ের একটা সুন্দর ব্রিজ তৈরি করার জন্য আসলে আমরা কাজ করছি। হ্যাঁ ভালো। ওকে, সো আমি আমাদের ইন্ট্রোডাকশনটা খুব বেশি না দিয়ে, বরং আমি আছি আপনাদেরকে টু দ্য পয়েন্টে এবং আমাদের মেইন কন্টেন্টটা বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করব। সো মেইন কন্টেন্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু রিসার্চ দেখাতে চাই। এটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড রিসার্চ সেন্টারের একটা জয়েন্টলি ইনিশিয়েটিভ, যেখানে তারা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন যে জব সেক্টরে কারা কারা আসলে হাই পেয়েবল জবগুলো পাচ্ছে, বা কারা কারা জব সেক্টরে ভালো পারফরমেন্স করছে, বা কারা কারা জব সেক্টরে সাকসেস পাচ্ছে, এবং কারা কারা ফেলোর হচ্ছে, এবং কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, কোথায় ঘাটতি বা কোন যোগ্যতার কারণে তারা এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো ফাইন্ড আউট করতে গিয়ে আমরা দেখতে পাই 7% পিপল যারা হায়ার লেভেলের জবগুলো করছে, তারাই করছে বেসিক্যালি যাদের মধ্যে এমপ্লয়াবিলিটি স্কিলস ধারণা আছে, বা টু বি স্পেসিফিক সফট স্কিলের ধারণা আছে। 26% পিপল যারা কর্মক্ষেত্রে বেশ ভালো রকমের পারফর্ম করছে, এবং আলটিমেটলি 85% সাকসেস আমরা দেখতে পাই যাদের মধ্যে এমপ্লয়াবিলিটি স্কিলস এর ধারণা বা সফট স্কিল ধারণাটা বেশ পাকাপোক্ত ভাবে আছে, এবং 30% ফেলোরও আমরা দেখতে পাই যাদের মধ্যে এমপ্লয়াবিলিটি স্কিলস এর আসলে ধারণা নেই। সো আমরা একটা দেখতে পাচ্ছি যে মোটামুটি
এমপ্লয়াবিলিটি স্কিলস, আই মিন চাকরির যোগ্যতা বা এমপ্লয়াবিলিটি, সেটা যদি না থাকে আপনি আসলে কর্মক্ষেত্রে নিজেকে সাকসেসফুলি সাস্টেন করতে পারবেন না। ইভেন কর্মক্ষেত্রে সাকসেসফুলি জয়েনও করতে পারবেন না। ইভেন এই যে শুধুমাত্র ডোমেইনটা না, বরং ডোমেইনের পাশাপাশি আরো বেশ কিছু বিষয় আছে যেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে ইন দ্য ফিউচার জব মার্কেট প্লেসটা আরো এক্সপ্যান্ড হবে এবং সেখানে আপনার অবস্থানটাকে আরো বেশি শক্ত করতে হবে। আমরা একটা বিষয় বলি যে দেখতে পাই এখান থেকে যে 2030 এর মধ্যে ফিউচার জবসে 30 to 40% ডিপেন্ড করবে হচ্ছে সোশ্যাল ইমোশনাল স্কিলস এর উপরে। সো কেন করবে? এখানে আমাদের একটা ইন্টারনাল রিসার্চ আছে যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড 2000 কোম্পানির কাছে গিয়েছিলাম। কেমন? কয়টা কোম্পানি? 2000 কোম্পানি, তার মধ্যে ইনক্লুডিং Fortune 500 কোম্পানি, স্পেসিফিক্যালি ফ্রম অ্যারাউন্ড 32 কোম্পানিজ ফ্রম বাংলাদেশ, ডেফিনেটলি দ্য জায়ান্ট অর্গানাইজেশনস। সো আমরা তাদের কাছে গিয়েছিলাম, তাদের সাথে কথা বলেছি। কেন বলেছি আসলে? সো আমরা আসলে দেখতে পাই মানে বাংলাদেশ সহ ডেভেলপিং কান্ট্রিগুলোতে যারা একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করার পরে, আই মিন গ্রাজুয়েশন কমপ্লিট করা বা বিভিন্ন ট্রেনিং কমপ্লিট করা, তাদের ডোমেইনটা যখন অ্যাবজর্ব হয়ে যায়, তারপরে তারা কেন আসলে সাকসেসফুলি বা দ্রুত আসলে চাকরিতে জয়েন করতে পারছে না, অথবা কোনোভাবে যদি তারা জয়েন করতে পারেও তারা কেন আসলে সাকসেসফুলি সাস্টেন করতে পারছে না, সেই বিষয়টা আমরা যখন একটু অ্যানালাইসিস করতে গেলাম, তখন আমরা এই 2000 কোম্পানির সাথে দেখা করি, তাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এবং এইচআর এক্সপার্টদের সাথে কথা বলি যে তারা যখন রিক্রুট করছেন তারা কোন কোন বিষয়ের উপর প্রাধান্য দিয়ে রিক্রুট করেন বা কোন কোন বিষয়গুলো আসলে তারা ক্যান্ডিডেটদের মাঝে দেখতে চান। এটা দেন একটু কষ্ট করে। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি নাকি না? জি, হ্যালো? দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, বাকিরা একটু জাস্ট মানে মিউট করে থাকবেন, হ্যাঁ। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোয়েরিজ থাকে, ডেফিনেটলি আনমিউট করে কথা বলবেন। ওকে। আহ এখন পর্যন্ত যা যা বলেছি সবাই মোটামুটি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা ইন্টারভিউয়ারদের সাথে কথা বলেছি, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বা এইচআর এক্সপার্টদের সাথে কথা বলেছি, তারা যখন রিক্রুট করছে কোন কোন বিষয়ের উপর প্রাধান্য দিয়ে রিক্রুট করছে। তো তখন এই যে এখানে আমরা যদি দেখি যে অরেঞ্জ কালারটা হচ্ছে সফট স্কিল, লাইট অরেঞ্জটা হচ্ছে হার্ড স্কিল। তো তাদের সাথে কথা বলে আমরা একটা বিষয় দেখতে পেলাম যে মোরলেস প্রায় 50% আসলে সফট স্কিল প্রয়োজন এভারেজে। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়েছি, আইটি, বিএফএসআই, হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, সিকিউরিটি, রাবার, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি। তো এখানে কথা বলে একটা বিষয় আমরা ফাইন্ড আউট করতে পারছি যে তারা শুধুমাত্র হার্ড স্কিলটাই নেই, বরং তারা সফট স্কিলটাকেও বেশ ভালোভাবে দেখতে চায়। তার মধ্যে ধরেন আইটি ডিপার্টমেন্টে যদি আমরা একটু চিন্তা করি, জাস্ট একটু ছোট্ট করে যদি এক্সাম্পল দিই, যে তারা 62%ই সফট স্কিল চায়। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে যে কেন 62% সফট স্কিলটা এখানে চলে আসলো। কারণ আপনি যখন সে ফর এক্সাম্পল কোনো আইটি ডিপার্টমেন্ট থেকে যাচ্ছেন, তখন ইন্টারভিউয়াররা বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা আপনাকে যখন জাস্টিফিকেশন করে, ডেফিনেটলি আপনি কি একটা পোর্টফোলিও তৈরি করে নিয়ে যান, তাই না? সো আপনাকে কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করলে বুঝতে পারে যে আসলে আপনার স্কিলটা কেমন আছে, আসলে আপনি পারবেন কিনা। বাট তারা আর কি কি আসলে দেখতে চায়? তারা দেখতে চায় আপনার কমিউনিকেশনটা কেমন, কতটা সুন্দর কমিউনিকেশন আপনি করেন, কতটা স্মার্ট কমিউনিকেশন করেন, আপনার ক্যারিয়ার অ্যাসপাইরেশন কেমন, আপনি কতটা লং টার্ম আসলে তাদেরকে সাপোর্ট করবেন বা এই কোম্পানির জন্য কাজ করবেন, কন্ট্রিবিউশন করবেন, বা আপনার টিম ওয়ার্ক কেমন, আপনি কিভাবে আসলে আপনার ম্যানেজারিয়াল স্কিলসটা মেনটেন করেন, ওয়ার্ক প্লেস আপনার অ্যাওয়ারনেস কেমন, আপনার সেলফ প্রেজেন্টেশন কেমন, আপনার সেলফ ম্যানেজমেন্ট কেমন। কারণ আপনি কতটা সুন্দর করে আসলে একটা কোম্পানিতে নিজেকে সাস্টেন করাতে চান বা কতটা লং টার্ম সাপোর্ট দিতে চান, বা আপনার সুন্দর কমিউনিকেশন ম্যানেজার স্কিলস এর মাধ্যমে কোম্পানিতে সবার সাথে সুন্দর রিলেশন করতে পারেন, হ্যাঁ, সেই বিষয়গুলো তারা দেখতে চায়। কারণ আমরা এরকমটাও দেখি যে অনেক সময় যে আমরা সাকসেসফুলি যেমন সাস্টেন করতে পারছি না, ঠিক তেমনি আবার 2-3 বছর পরে গিয়েও আবার দেখা যাচ্ছে নতুন গোল সেটিং এর অভাবে নতুন একটা ক্যারিয়ার ট্র্যাকে চলে যাচ্ছি বা নতুন একটা ট্রেনিং নিচ্ছি, নতুন করে শুরু করতেছি। সো এটা বারবার যখন আপনি চেঞ্জ করবেন, তখন দ্যাট মিনস ইউ আর নট গেটিং এক্সপিরিয়েন্সড, ইউ আর রিমেইনিং ইউর সেলফ অ্যাজ ইয়াং, রাইট? আপনি যদি বারবার চেঞ্জ করেন ক্যারিয়ার সেক্টর বা ক্যারিয়ার অ্যাসপাইরেশন, তাহলে আপনি আপনি নিজেকে আসলে কি অভিজ্ঞ বলতে পারবেন না, নতুন বা ইয়াং প্রফেশনালি বলতে হবে।
তো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনি একটা নির্দিষ্ট সেক্টরে নিজেকে স্টাবলিশ করতে পারছেন না, অন্যদিকে একটা কোম্পানিও একটা রিলায়েবল স্টাফ পাচ্ছে না যার উপরে সে লং টার্মের জন্য মানে ভরসা করতে পারবে, হ্যাঁ, রিলাই করতে পারবে। তো ওই জায়গা থেকে আসলে আমরা এই সফট স্কিলের ধারণাগুলো পাই, এবং ইন্টারভিউয়ার, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এইচআর এক্সপার্টদের সাথে কথা বলে আমরা তাদের সাথে কথা বলে এই সফট স্কিলের উপরে আমরা এই 10টা মডিউল আমরা সাজিয়েছি, হ্যাঁ, যেটা অলরেডি আপনারা সবাই অ্যাক্সেস পেয়েছেন। সো এগুলোকে আমরা বলছি এমপ্লয়াবিলিটি স্কিলস। আমরা এগুলোকে সফট স্কিল না, বরং এটাকে বলছি এমপ্লয়াবিলিটি স্কিলস। কারণ এই যোগ্যতাগুলো ছাড়া আপনি আসলে নিজেকে অ্যাবসলিউটলি প্রিপেয়ার্ড বলতে পারবেন না ফর দ্য 21st সেঞ্চুরি। সো এই স্কিলগুলোর একটাও যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার জবটা আসলে এনশিওর করতে পারবেন না। সো আপনারা আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে ডেফিনেটলি ম্যাক্সিমাম প্রায়োরিটি দিতে হবে আপনার ডোমেইনটাতে। অ্যান্ড আই ডু বিলিভ যে আমি বলেছি যে আপনারা অবশ্যই আপনাদের কোর নলেজটা বা কোর ডোমেইনটা, আপনাদের যে সাবজেক্ট আপনারা পড়াশোনা করছেন সেটার আপনাদের নলেজ আপনারা নিয়েছেন, পাশাপাশি সেই বিষয়টাকে যেটা আমি বললাম যে সেই জিনিসটাকে আপনার যে স্কিল, যে সাবজেক্ট নলেজটা পেয়েছেন সেটাকে ডেলিভারেবল করার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন, বা আপনার যে নিজের যেই প্রিপারেশন, পার্সোনাল যেই গ্রুমিং, সেই বিষয়গুলোর মধ্যে আসলে এই এমপ্লয়াবিলিটি স্কিলসটা পড়বে। সো এগুলোর মধ্যে কি কি আছে জাস্ট আমি একটা সামারি করছি আপনাদেরকে। প্রথমত হচ্ছে দেখেন ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস। আই মিন, আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করছেন তখন সেটা যেন ইফেক্টিভ হয়। হ্যাঁ, কিভাবে ইফেক্টিভ হবে? আপনি যখন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে কথা বলেন তখন সেটা কিন্তু খুব ক্যাজুয়াল একটা কনভারসেশন হয়। বাট আপনি জানেন যে 21st সেঞ্চুরিতে নেটওয়ার্কটা খুবই চমৎকার একটা বিষয়, বা নেটওয়ার্কটা কতটা প্রয়োজনীয়। সো আপনি কার সাথে নেটওয়ার্ক করবেন? ডেফিনেটলি কর্পোরেট ওয়ার্ল্ডের টপ নচ পার্সনদের সাথে। সো তাদের সাথে যদি আপনি নেটওয়ার্ক করতে চান ডেফিনেটলি আপনাকে কমিউনিকেশন বেটার ওয়েতে করতে হবে। আপনি সেখানে ক্যাজুয়াল কনভারসেশন করতে পারবেন না। আপনাকে সেখানে প্রপার ইনফরমেশন শেয়ারিং করতে হবে। আপনাকে ইন্টারভিউতে যখন আপনি যাবেন তখন যখন আপনি কথা বলবেন তখন সেটা যেন ইফেক্টিভ হয়, আপনার কমিউনিকেশনে যেন কেউ বিরক্ত না হয়, বরং আপনার প্রতি ইন্সপায়ার্ড হয়ে কনভিন্স হয়ে আপনার কমিউনিকেশনের মাধ্যমে সে যেন আপনাকে চাকরিটা অফার করে। লিসেনিং স্কিলটা কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যার সাথে আপনি কমিউনিকেট করবেন সে আসলে কি বোঝাতে যাচ্ছে, তার নিডস এন্ড রিকোয়ারমেন্টস কি, সেই অনুযায়ী যেন আপনি ইন্টারেক্ট করতে পারেন। সেই জন্য কমিউনিকেশন স্কিলটা, ওভারঅল লিসেনিং স্কিলসটা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস। এটা কেন প্রয়োজন? কারণ তারা আসলে দেখতে চাইবে যে আসলে আপনি আপনার নিজেকে কিভাবে প্রিপেয়ার করে আসছেন। সো আপনার অফিস কমিউনিকেশন কেমন, ইমেল কমিউনিকেশন কেমন, ওয়ার্ক প্লেসে যে কমিউনিকেশন গুলো হয়, ইমেল, নোট, রিপোর্ট, এগুলো কেমন। হ্যাঁ, তাছাড়াও আপনি যখন কোথাও অ্যাপ্লাই করেন আপনার নিজেকে প্রেজেন্ট করার প্রথম হাতিয়ার হচ্ছে সিভি। তো আপনি সিভি কতটা সুন্দর করে লিখেন, কারণ প্রথম যখন আমরা অ্যাপ্রোচ করি ডেফিনেটলি সিভিটা পাঠাই, একটা কাভার লেটার পাঠাই, একটা ইমেল করি। সো সেখানে শুধু আমি একাই না, বরং আরো হাজার হাজার স্টুডেন্ট ক্যান্ডিডেট আসলে সেখানে যাচ্ছেন। তো সেখানে যেন আমার সিভিটা সিলেক্টেড হয়, সর্ট আউট হয়, সেই কারণে আমার নিজেকে প্রেজেন্ট করার প্রথম যে হাতিয়ার, যেহেতু বললাম যে সিভি, কমিউনিকেশন, কভার লেটার, ইমেল, এগুলো যেন খুব চমৎকার হয়, সেই বিষয়গুলো আমরা এই ইম্প্যাক্টফুল রাইটিংয়ে দেখবো। পাশাপাশি আপনার সেলফ প্রেজেন্টেশন, আপনি যখন ইন্টারভিউতে যাবেন বা কারোর সাথে মিট করবেন, আপনার সেলফ প্রেজেন্টেশনটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। কিভাবে? আমরা একটা বিষয় বলি যে একটা ইন্টারভিউতে প্রথম 60 সেকেন্ডের মধ্যে আসলে নির্ধারণ হয়ে যায় যে একজন ক্যান্ডিডেট আসলে সিলেক্টেড হবে কিনা। আমরা যখন কাউকে অ্যাপ্রোচ করি, পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফে মিট করি, দূর থেকে আসলে আমরা অ্যাবজর্ব করতে পারি বা আহ, ধরে নিতে পারি যে আসলে সে আসলে মানুষটা কেমন, দেখতে কেমন, বা তাকে কিন্তু আমরা আসলে জাজ করে ফেলি। সো আপনার ক্লদিং সেন্স, আপনার আউটলুক, আপনার ড্রেসিং সেন্স, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। আপনি কথা বলার আগে আপনার নন ভার্বাল কমিউনিকেশনটা গুরুত্বপূর্ণ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার পোস্টার, জেস্টার, হ্যান্ড এন্ড বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে আসলে নিজেকে উপস্থাপন করলেন, হ্যাঁ, আমাদের সামনে যখন কেউ সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করে তাকে আমাদের আসলে খুব ভালো লাগে। ঠিক তেমনি আপনি যখন নিজেকে খুব পরিপাটিভাবে একটা মানুষের সামনে প্রেজেন্ট করবেন, ইন্টারভিউতে যাবেন, আপনার প্রতি মানুষের ধারণাটা খুব ভালো হবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। সো পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফে সব সময় আসলে আপনার অনুকূলে থাকবে না, তো আপনাকে অনেক চ্যালেঞ্জ অ্যান্ড প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করতে হবে। সেখানে কিভাবে আপনি আপনার সেলফ অ্যাওয়ারনেসের মাধ্যমে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে সামনের দিকে আগাবেন,
স- সেই বিষয়টা আমাদের জানতে হবে, আমাদের গ্রোথ মাইন্ডসেটটা থাকা দরকার, যেটা আমি একটু আগে বললাম। টাস্ক ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট গুলো থাকা দরকার। আরেকটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস। সো ইন্টারপার্সোনাল স্কিলসটা কি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে টিম ওয়ার্ক, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, রিলেশনশিপ, নেটওয়ার্কিং, নেগোসিয়েশন, সেলিং স্কিল। এগুলো একদমই আপনি ইন্টারপার্সোনাল স্কিলস। আপনি যত সুন্দরভাবে আসলে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, আপনি একটা টিমে যখন কাজ করবেন তখন সেই টিমটাও আপনার সাথে খুব চমৎকারভাবে তাল মিলিয়ে চলবে, তাদের সাথে কোনো কনফ্লিকশন হবে না, হলেও সেটা আপনি প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারবেন। নেটওয়ার্কিং, নিগোসিয়েশন এগুলোও করতে পারবেন। আপনি ইন্টারপার্সোনাল স্কিলসটা যখন চমৎকার হবে তখন আপনি কাস্টমারকেও প্রপারলি ম্যানেজ করতে পারবেন এবং আপনার সেলিং স্কিলটা ফ্যান্টাস্টিক হবে। ঠিক আছে, এই পাঁচটা বিষয় বুঝতে পারছি। সো এখন পর্যন্ত যা যা শেয়ার করলাম, বা যেই বিষয়গুলো একটু আপনাদেরকে ক্লিয়ার একটা নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করলাম, আপনাকে সবাই। হ্যালো। জি স্যার। এখন পর্যন্ত যা যা দেখালাম সবকিছু আপনারা ক্লিয়ার কিনা, এবং সবাই সবকিছু বুঝতে পেরেছেন কিনা, বা কোথাও কোনো কোয়েরিজ আছে কিনা, বা প্রবলেম হচ্ছে কিনা, আমাকে একটু যদি শেয়ার করেন। No, sir, no queries. ওকে। ওকে, সবাই মোটামুটি বুঝতে পারছি তো না? হ্যালো স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। জি জি, বলেন। স্যার আমার একটা বিষয় মানে খুব দরকার ও- ছিল, যেটা হচ্ছে স্যার আমার যে আমি যে একটা কোম্পানিতে আমি সিভি পাঠাবো এবং সেটার সাথে যদি মেইল করি তাহলে আমার সিভিটা প্লাস আমার একটা কভার লেটার লাগবে। তো আসলে হচ্ছে কি স্যার, এই কভার লেটার আসলে এবারে কিভাবে লিখলে ভালো হবে, ইভেন সিভিটা আমি কোন ফরম্যাটে লিখলে ভালো হবে স্যার, ওইটার একটু ধারণা আমার খুব ক্লিয়ার হওয়া দরকার ছিল স্যার। ওকে ওকে ওকে, অবশ্যই। আর আচ্ছা, যদি আমরা স্যার কোনো যখন আমাদের ফরম্যাট মেইন পাওয়া যেত তাহলে কন্টেন্টটাতে আমার এটা যাব, সুবিধা হতো। আমি যেহেতু আপনাদেরকে বললামই মাত্র যে আমাদের এই কন্টেন্টের মধ্যে এই সিভি রাইটিং থেকে শুরু করে প্রফেশনাল লাইফে কিভাবে জয়েন করতে পারি, সকল স্কিলগুলো এখানে আছে। তো আমরা কন্টেন্ট গুলোতে আস্তে আস্তে আমরা জানতে পারবো, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে শুরু করতেছি। তারপরে তারপরে আমরা হচ্ছে নেক্সট লেভেলে আমি এই বিষয়গুলো চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? আর আমি তো আপনাদের সাথেই থাকবো। সো আপনাদের ইন্টারভিউ এর আগ পর্যন্ত আপনাদের এই গ্রুমিংটা নিয়ে আসলে আমি কাজ করব। হ্যাঁ, এবং মনির আপু আছেন আপনাদের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্টের যিনি ডিরেক্টর। তো মনিরা ম্যাডামও থাকবেন। এবং ওভারঅল আমরা চেষ্টা করবো যেন আপনাদের সবার জব প্লেসমেন্টটা আমরা যেন কনফার্ম করতে পারি এবং সাপোর্ট দিতে পারি। ওকে স্যার। ওকে, সো আমি যদি জাস্ট আরেকবার একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি। ওকে, সবাই যেহেতু আমাদের সময়টা একটু নির্দিষ্ট সময়, so আমরা যেন সবাই একটু মনোযোগ দিই, কেমন? সো 6 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং অ্যান্ড ইনোভেশন, যেখানে আমরা শিখবো ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, ডিজাইন থিঙ্কিং, ডিসিশন মেকিং। কারণ প্রফেশনাল লাইফে আসলে অনেক চ্যালেঞ্জ, তাই না? তো সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে গেলে আপনাকে বিভিন্নভাবে প্রবলেম সলভিং এ কাজ করতে হবে। আরেকটা হচ্ছে প্রফেশনালিজম, যেখানে আমরা শিখবো অ্যাডাপ্টিভিটি, মানে যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়, যে কোনো প্রফেশনাল ওয়ার্ক প্লেসে খাপ খাইয়ে নিতে হয়, এই বিষয়গুলো, অ্যাকাউন্টেবিলিটি, কিভাবে জবাব দিতে করবেন, কোয়ালিটি কনসিয়াসনেস, কোয়ালিটি এনশিওর করা এবং মেনটেন করা, ওয়ার্ক প্লেস অ্যাওয়ারনেস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ এই বিষয়গুলো যখন আপনার ধারণা থাকবে তখন একজন ইন্টারভিউ বুঝতে পারবেন যে আসলে আপনার মধ্যে শুধুমাত্র ডোমেইনটা না, ডোমেইন তো অবশ্যই লাগবে, পাশাপাশি আরো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অ্যাডিশনাল নলেজ, বা আপনার ওয়ার্ক প্লেসে আপনার কন্ট্রিবিউট করার জায়গাটা যখন অনেক বেশি, তখন আপনি নিঃসন্দেহে তাদের একটা প্রয়োজনে পরিণত হবেন। সো আপনাকে নিতে তারা বাধ্য। কাস্টমার সেন্ট্রিসিটি, কেন এটা আমরা বলি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি বিজনেস করেন অথবা জব করেন, বিজনেসে আপনি সরাসরি ক্লায়েন্ট ডিল করবেন। আর যখন আপনি জব করবেন, জবে যাওয়ার আগে কিন্তু আপনাকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে। আই মিন ক্লায়েন্ট অথবা ইন্টারভিউয়ার, তাদের নিডস এন্ড রিকোয়ারমেন্টস কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ তাদের নিডস এন্ড রিকোয়ারমেন্টসটা বুঝতে পারলেই আপনি আপনার স্কিলের মাধ্যমে তাদেরকে একটা সার্ভিস দিতে পারবেন, তাদের কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারবেন।
সো তাদের ফোকাসড হয়ে মানে কাস্টমার ফোকাসড হয়ে মাইন্ডসেটটা তৈরি করা, কারণ তাদের নিডস এন্ড রিকোয়ারমেন্টসটা আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ইন্টারাকশন করে তাদেরকে কনভিন্স করতে হবে, যেটা আমরা একটু আগে দেখলাম। তাকে নেগোসিয়েশন করতে হবে, তাকে সেল করে আসতে হবে। সো তাদেরকে বোঝা, তাদের কাস্টমার আইডেন্টিফাই করা, তাদের লাইফ সাইকেল বোঝা, তাদের সাথে রিলেশন তৈরি করা সবকিছু আসলে গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে ওয়ার্ক প্রোডাক্টিভিটি টুলস। এটা আমরা কেন আসলে বলি? আমরা অনেকে আছি না, সিভির মধ্যে বলি না যে আমি মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্টে এক্সপার্ট। এটা অনেকে বলি না। সবাই একটু রেসপন্স করে না জি ভাইয়া স্যার। দ্রুত। হ্যাঁ জি হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা আমরা ওকে, সাধারণত বলে থাকি। ওকে। সো 21st সেঞ্চুরিতে আপনি এই কথাটা আর আপনার সিভির মধ্যে দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ আপনি যদি কোথাও জব করেন বা বিজনেস করেন, যাই করেন না কেন, আপনাকে মিনিমাম ওয়ার্ডে টাইপিং জানতে হবে। আপনার রিপোর্ট তৈরি করতে গেলে বা অন্যান্য ডেটা অ্যানালাইসিস করতে গেলে আপনাকে এক্সেলে কাজ জানতেই হয়। আপনি যখন কোনো ইন্টারভিউতে যাবেন বা কোনো কাজে যাবেন, কোনো অফিসে প্রেজেন্টেশন দিবেন, আপনাকে পাওয়ার পয়েন্ট জানতেই হবে। সো এই বিষয়গুলো এখন একটা বেসিক নিডস এর মধ্যে চলে আসছে। সো এখন আর এটা আসলে ওই আলাদাভাবে স্কিলস হিসেবে কাউন্ট হচ্ছে না, এটাকে আমরা এমপ্লয়াবিলিটি স্কিলস হিসেবেই কাউন্ট করি। এবং আপনারা জানেন, যেহেতু আমরা এই যে মানে আমাদের এই কন্টেন্টটা প্রায় 22টা কান্ট্রিতে, ইউএসএ সহ, ব্রাজিল, মেক্সিকো, চিলি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, অনেকগুলো কান্ট্রিতে আসলে এই সেম কন্টেন্টে আসলে স্টুডেন্টরা লার্নিং করছে। সো এই যে এই বিষয়টাকে আমরা কেন আসলে এখন আর আলাদাভাবে স্কিল হিসেবে কাউন্ট করি না, কারণ এটা আপনার মিনিমাম রিকোয়ারমেন্টের মধ্যে চলে আসে। সো আপনি যদি এটা না জানেন, আপনি কোনো অফিসে গিয়ে কিন্তু আসলে কাজ করতে পারবেন না। সো এটাকেও আমরা একটা ফান্ডামেন্টাল লার্নিং আমাদের এই কন্টেন্টের মধ্যে রেখেছি, যেন আপনারা এটার ফান্ডামেন্টালটা জেনে নিজে প্রিপেয়ার করতে পারেন। দো আই বিলিভ যে আপনারা অলরেডি প্রেজেন্টেশন করে আসছেন, এক্সেলেও কাজ করেন, ওয়ার্ডেও টাইপিং পারেন মোটামুটি। সো তারপরেও একটা ফান্ডামেন্টাল নলেজ রিভ্যাম্প করার জন্য আমরা এই কন্টেন্ট এখানে রেখেছি। এটা এখন থেকে আপনাদের জন্য ম্যান্ডেটরি। আর এটা হচ্ছে অনলাইন কমিউনিকেশন এন্ড ডেটা সিকিউরিটি। আরেকটা চমৎকার বিষয়, যেটা যখন আপনি শেয়ার করতে পারবেন যে হ্যাঁ আপনার এই বিষয়ে ধারণা আছে বা কোনো প্রশ্ন উত্তর দিতে পারবেন, তখন আসলে আপনি আপনার নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। কিভাবে? আপনার ইমেল কমিউনিকেশনটা যেন চমৎকার হয়। আপনার অফিসে বা বিজনেসে অনেক অনেক অনলাইন মিটিংস অ্যারেঞ্জ করতে হবে। সো জুম, গুগল মিট, অন্যান্য জায়গায় যখন আপনার এক্সপার্টাইজমেন্ট থাকবে, তখন আপনার প্রতি তাদের একটা রিলায়েবিলিটি আসবে, তখন আপনার ভ্যালুটা বাড়ে। আর একটা বিষয় হচ্ছে ইন্টারনেট সেফটিটাও বুঝতে হবে, যে আপনার কোম্পানিতে যখন আপনি জয়েন করবেন, তাদের ডেটা সিকিউরিটি বা তাদের কনফিডেন্সিয়াল বিষয়গুলো যেন আপনারা মেনটেন করতে পারেন, কোনো বিষয় যেন লিক না হয়, সেই বিষয়ে যখন আপনার একটা গুরুত্বপূর্ণ বা পদে থাকবেন, আপনার যখন নলেজ থাকবে, তার মানে কি আপনার উপর কোম্পানির রিলায়েবিলিটি বাড়বে। সো ওভারঅল আমরা একটা বিষয় চিন্তা করি যে আসলে এই যে 10টা মডিউল আমরা দেখলাম, সেই 10টা মডিউল আসলে আমাদের 21st সেঞ্চুরিতে জব সেক্টরের জন্য ম্যান্ডেটরি। সো এগুলো আজকে আমরা শিখবো। এটার একটা কারণ, যেহেতু আমাদের সবার একটা কমন গোল হচ্ছে আমরা খুব শীঘ্রই ইউএস বাংলার ইন্টারভিউতে বা জবের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যাচ্ছি। সো আমাদের ডোমেইন নলেজটা যেমন আমরা প্র্যাকটিস করবো, ঠিক পাশাপাশি আমরা কিভাবে আসলে তাদের ইউএস বাংলা জব রিক্রুটমেন্ট প্রসেসে যেতে পারি এবং সেখানে যেন একটা জব উইনিং করে আসতে পারি, আই মিন নিজের ইন্টারভিউটা বেস্ট একটা পারফরমেন্স দিয়ে যেন আসতে পারি। এটা আরো বড় উদ্দেশ্য, যেহেতু আমরা সবাই গ্রিন ইউনিভার্সিটি থেকে যাচ্ছি। সো আপনি জব পান আর না পান, যেন আপনার নিজের একটা ভালো পারফরমেন্সের মাধ্যমে আপনার নিজের একটা কনফিডেন্স থাকে, ইয়েস আই ডিড সামথিং গুড, এবং আমার গ্রিন ইউনিভার্সিটির একটা ক্রেডিবিলিটি বা সম্মান আমি যেন রেখে আসতে পারি, সেই জায়গাটা আমার ধরে রাখা। ঠিক আছে? সবাই ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। ওকে। সো আমরা সবাই অলরেডি এই কোর্সটাতে জয়েন করে ফেলেছি, তাই না? ইয়েস জি স্যার। স্যার। ওকে। সো সবাই কি এখন যারা যারা জয়েন করেছি, হ্যাঁ সবাই একটু ক্লিয়ার কমিউনিকেশন করবো। হ্যাঁ, যেহেতু একটা নির্দিষ্ট সময় আমরা এখানে ক্লাসটা করছি, তো একটা ক্লিয়ার কমিউনিকেশন থাকবো। এখানে যদি কোথাও আপনাদের ভুল হয়, আপনারা ভুলটাই শেয়ার করবেন, যেন আমরা এই ভুলটাকে কিভাবে আসলে ওভারকাম করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। বুঝতে পারছি সবাই? সো আমরা দ্রুত রেসপন্স করব, কারণ আজকের সেশনের শুরুতে আমি আপনাদের ইন্ট্রোডাকশনটা, সচরাচর আসলে আমি এই ইন্ট্রোডাকশনটা আসলে চাই না, কারণ হচ্ছে আমাদের অনেক অনেক স্টুডেন্ট থাকে সেশনের সময়, তো এত মানুষের ইন্ট্রোডাকশনটা নেওয়া যায় না। বাট
ইন্ট্রোডাকশনটা আজকে চেয়েলাম যেহেতু আপনারা সবাই অলরেডি ডেডিকেটেড একটা ইন্টারভিউয়ের জন্য ইউএস বাংলার। সো আপনাদের সবার আসলে কনফিডেন্সটা ঠিকঠাক আছে কিনা, কথা বলার উদ্যমটা আছে কিনা, সেই বিষয়ে আসলে একটা জাস্টিফিকেশন হয়ে গেল। সো শুরুতে যে চারজন দিয়েছেন তাদের মধ্যে একটা কনফিডেন্স আমি আসলে ভালো দেখেছি, বাকিদের মধ্যেও যেন সেটা ডেভেলপ হয় সেটা আমি আসলে চাই। সো সো আপনারা সবাই আসলে এই কোর্সটা ভালোভাবে করেন। এই কোর্সটা ভালোভাবে করলে এটুক ফর শিওর আপনার একটা ভালো পারফরমেন্স বা ফ্যান্টাস্টিক পারফরমেন্স করে আসতে পারবেন, এটা আমাদের একটা ধারণা। ওকে। সো আপনারা সবাই তো এখানে জয়েন করে ফেলেছেন, তাই তো? সো কারা কারা এখন ল্যাপটপে আছে একটু জাস্ট আমাকে একটু বলবেন, নাকি সবাই ফোনে জয়েন করছেন? একটু দ্রুত বলেন প্লিজ। স্যার, ফোনে জয়েন করছি আমি। ওকে, কোনো অসুবিধা নেই, ফোনে জয়েন করার সমস্যা নেই, বাট ল্যাপটপে জয়েন করতে পারলে জয়েন করে ফেলেন। কারণ আমি চাই যে আপনারা আসলে এই ক্লাসের মধ্যে একটা ভালো ভালো লার্নিং নিয়ে ফেলেন, হ্যাঁ। আর কেউ যদি থাকেন সবাই একটু ল্যাপটপে চেষ্টা করেন জয়েন করার জন্য, কেমন? তাহলে আপনারা এই কোর্স কন্টেন্টটা ভালোভাবে বুঝবেন। বাকিরা কি ল্যাপটপে আছেন নাকি সবাই ফোনে? একটু দ্রুত বলেন প্লিজ। না ভাইয়া, ওই ল্যাপটপ তো করতে পারি না আমি তো। আচ্ছা স্যার দেখেন, আমি আপনারা করেছি আপনাদের ফোন দিয়ে, বাট প্রিপারেশনটা, হচ্ছে সামনে ল্যাপটপ আছে। আচ্ছা একটু প্লিজ সবাই একটু ল্যাপটপে জয়েন করে ফেলেন কাইন্ডলি, হ্যাঁ। দেখেন আপনাদের প্রিপারেশনের জন্য আসলে আমাদের এই চেষ্টাগুলো, হ্যাঁ। যতটুকু আমরা পারছি চেষ্টা করছি। সো আপনারা যেহেতু মানে জব সেক্টরে আছেন বা যাচ্ছেন, সো এটা যেন প্রপার হয়, হ্যাঁ। এই জায়গাটাতে কোনো ঘাটতি যেন না থাকে, এটাও আমাদের লার্নিং, হ্যাঁ। আমি কাউকে বলছি না এটা আপনারা আপনাদের মিস্টেক, বাট আমি বলবো যে আপনারা আপনাদের এই জায়গাটাতে ঘাটতি রেখেন না, ঠিক আছে? কারণ আমরা সবাই জানি যে আসলে আমাদের এই জায়গাগুলোতে, হ্যাঁ, এই যে আমরা পার্সোনাল ডেভেলপমেন্ট, এই যে সফট স্কিল, এমপ্লয়াবিলিটি স্কিলস, যে বিষয়গুলো লার্নিং করছে, এই জায়গাগুলোতে আপনার নিজের ইনিশিয়েটিভ, আপনার নিজের মাইন্ডসেটই বলে দিবে যে আসলে আপনি ক্যারিয়ার অ্যাসপাইরেশনে কোথায় যাবেন, আপনার ক্যারিয়ার গোলটা কেমন, আপনার ক্যারিয়ার ম্যাপিংটা কেমন। যেটা আমি একটু আগে বললাম যে জব সেক্টরে গেলে তারা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করে যে আহ, আপনার আপনি কত লং টার্ম ক্যারিয়ার প্ল্যান নিয়ে আসলে এখানে আসছেন। সো আপনার ক্যারিয়ার ম্যাপিংটা তখনই সুন্দর হবে যখন আপনি আপনার এই যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের যত আনুষঙ্গিক বিষয়গুলো আছে বা বিভিন্ন বিষয় থাকে, এই বিষয়গুলোতে যত বেশি সিরিয়াস থাকবেন, দ্যাট মিন্স আপনি অনেক বেশি নলেজেবল হবেন, অনেক বেশি ধারণা রাখবেন নিজের মধ্যে, এবং অনেক বেশি মার্কেট প্লেসের জন্য নিজেকে এগিয়ে রাখতে পারবেন, হ্যাঁ। সো এটা আমি জাস্ট সবাইকে বলবো যে আপনারা সবাই চেষ্টা করবেন যেন নিজেকে এই জায়গাগুলোতে একটু অ্যাক্টিভ রাখা, প্রোঅ্যাক্টিভলি নিজেকে প্রেজেন্ট করা। ওকে। সো আমি কথা বলবো না, আচ্ছা আপনারা সবাই একটু ল্যাপটপে জয়েন করে ফেলেন, এবং যেহেতু কোর্স কন্টেন্টটা যেন এখনই দেখতে পারেন। ওকে। জব রেডি, এমপ্লয়াবিলিটি স্কিল, সবাই আমরা কোর্সটাতে জয়েন করতে পেরেছি। তো এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তো সবাই অলরেডি আমরা কোর্স কন্টেন্টে পেয়েছি, এবং আমি আপনাদেরকে এখন একটু দেখাবো কিভাবে আমরা এই কোর্স কন্টেন্টটা শিখবো, প্রপারলি অ্যাবজর্ব করব, এবং কিভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করতে পারি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে 10টা মডিউল দেখলাম সেখানে আমরা একটু দেখতে পেয়েছি, এখানে দেখেন ওভারভিউতে গেলে আপনারা পুরোপুরি সব ধারণা পেয়ে যাবেন। এখানে 75টা লেসন আছে, 11টা অ্যাসেসমেন্ট আছে, এবং মজার বিষয় হচ্ছে আপনারা যখন এই কোর্সটা কন্টেন্ট মানে কমপ্লিট করবেন, আপনাদেরকে তখন এখান থেকে আমরা একটা সফট স্কিলে সার্টিফাইড করব। কেন করব, এটা মাধ্যমে আপনার মানে বেনিফিটটা কি হবে, এই বিষয়গুলো আমি একটু শেয়ার করছি। সো আপনারা সবাই অলরেডি জয়েন করেছেন, এই জায়গা পর্যন্ত আসতে পারছেন তো না? সবাই একটু দ্রুত বলি। ইয়েস স্যার। ওকে। কোর্স কন্টেন্টে যদি যাই এবং পারফরমেন্সে যাই, এবং প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, হ্যাঁ। কোর্স কন্টেন্টে যদি আমরা যাই, সো এখানে আমরা দেখতে পাবো যে এখানে ওরিয়েন্টেশন, যেটা আমাদের আজকে হলো ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি স্কিলস, আমি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম যে এমপ্লয়াবিলিটি স্কিলসটা কি, এবং এটা ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে দেখেন আমাদের সিকুয়েন্সিয়ালি প্রত্যেকটা মডিউল কিন্তু এখানে দেয়া আছে। যেই 10টা মডিউলের কথা বলেছি সেই 10টা মডিউল কিন্তু এখানে দেয়া আছে। সবাই ক্লিয়ার? জি ওকে। সো দেখেন প্রত্যেকটা মডিউল আমরা যেহেতু অলরেডি জেনেছি এখানে 75টা লেসন আছে,
এবং 11টা অ্যাসেসমেন্ট আছে। কিভাবে আছে দেখেন এখানে, মডিউলগুলো দেখেন, ইফেক্টিভ স্পিকিং এন্ড লিসেনিং স্কিলস। তো এটার পরে দেখেন একটা অ্যাসেসমেন্ট আছে, মানে এই মডিউলের একটা অ্যাসেসমেন্ট। তেমনি প্রত্যেকটা মডিউলের শেষে একটা করে অ্যাসেসমেন্ট আছে, এবং সর্বশেষ দেখেন অনলাইন কমিউনিকেশন এন্ড ডেটা সিকিউরিটি, এটার একটা অ্যাসেসমেন্ট আছে, এবং সর্বশেষ একটা সামেটিভ অ্যাসেসমেন্ট। আই মিন 10টা মডিউলের পরে 10টা অ্যাসেসমেন্ট আছে, এবং সর্বশেষ একটা সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা ওভারঅল সবগুলো মডিউলের উপর ডিপেন্ড করে একটা অ্যাসেসমেন্ট দেওয়া আছে। সো এই অ্যাসেসমেন্ট গুলোতে কি থাকবে, 5টা থেকে 10টা করে এমসিকিউ থাকবে। এমসিকিউ আমরা সবাই বুঝি তো না? ইয়েস স্যার। জি জি স্যার। ফুল মিনিং বলেন। মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। সো পার্সোনাল ডেভেলপমেন্টের যে কোর্সটাতে আপনারা এখন আছেন, এখানে আসলে আমরা খুব হার্ডলি কোনো আহ, প্রশ্ন আপনাদেরকে করছি না। এখানে আমরা যেই নলেজ গুলো আপনারা পাবেন, সেই নলেজের উপরেই কোয়েশ্চেন গুলো থাকবে। আই মিন এই অ্যাসেসমেন্ট গুলো যদি আপনি পারেন, দ্যাট মিনস এই অ্যাসেসমেন্টে যে কোয়েশ্চেন গুলো আপনারা পাবেন সেগুলোই আসলে এই নলেজ প্রশ্নগুলোতে দেওয়া আছে। ক্লিয়ার ভাই সবাই, আপুরা, ভাইয়ারা? ক্লিয়ার। জি ওকে। সো এই অ্যাসেসমেন্টে যে কোয়েশ্চেন গুলো, এগুলো আসলে আমাদের নলেজ পোর্শনে দেওয়া আছে। সো প্রত্যেকটাতেই আমাদের 5টা থেকে 10টা করে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, আপনাদেরকে সেগুলো সিলেক্ট করতে হবে। দ্যাট মিনস উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ গট দ্য নলেজ অ্যান্ড ইউ আর অন দ্য ট্র্যাক অ্যান্ড ইউ চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। সো এবার আমরা একটু ভিতরে যাই, যে প্রত্যেকটাতে যখন আপনি ক্লিক করবেন তখন এটা ম্যাক্সিমাইজ হবে। হ্যাঁ। সো আমরা যখন কোনো মডিউলে যাচ্ছি, যেহেতু আমরা বলেছি যে আমাদের 10টা মডিউলে 75টা লেসন, ঠিক আছে? তো দেখেন প্রত্যেকটা মডিউলে 3টা থেকে 5টা বা 7টা করে লেসন আছে। যখন আমরা এই যে ম্যাক্সিমাইজ করছি, লেসন গুলো বের হয়ে আসতেছে। এখানে কয়টা আছে দেখেন, 6টা। তারপরে ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস আছে কয়টা, 3টা। একটা হচ্ছে ফিডব্যাক। হ্যাঁ, এই ফিডব্যাকটা আমাদের লাগবে না, এটা হচ্ছে আমরা দিয়ে রেখেছি যদি আপনার কোনো কিছু মনে হয় যে না আরো ইমপ্রুভমেন্টের দরকার এই কন্টেন্টের জন্য, তখন আপনি এটা বলতে পারবেন। তো এটা আসলে ম্যান্ডেটরি কিছু না। তো এখানে দেখেন 3টা, তার মানে কি, সো এভারেজে 5টা থেকে 10টা করে আসলে লেসন আছে। ওভারঅল 10টা মডিউলে 75টা লেসন আছে আর কি। হ্যাঁ। তো এই লেসনগুলো কিভাবে ওয়ার্ক করে, সো আজকে আমরা প্রথম লেসনটাতে যাই, এবং আমাদের আলটিমেট গোল হচ্ছে কিভাবে আমরা আসলে আহ, নিজেকে আসলে প্রিপেয়ার করতে পারি। ওকে। সো প্রথম লেসনটাতে যদি আমরা যাই, ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলসে যদি যাই, সে ফর এক্সাম্পল কমিউনিকেশন বেসিক অ্যান্ড ইম্পর্টেন্স। সো এখানে দেখেন আমরা 3টে স্ট্রাকচার পাচ্ছি। কি 3টা স্ট্রাকচার পাচ্ছি, তাই না? ওকে। সো এখানে দেখেন প্রথমটা আছে ওয়াচ অ্যান্ড থিঙ্ক। এখানে কি বলছে, প্রি ক্লাস অ্যাক্টিভিটি, সবাই দেখতে পাচ্ছি তো না? ইয়েস স্যার। ওকে। দেখা যায়। ওকে। সো প্রি ক্লাস অ্যাক্টিভিটি মিনস এটা আপনারা নিজেরা অ্যাবজর্ব করবেন। এটা হচ্ছে নলেজ পোর্শন। ওয়াচ অ্যান্ড থিঙ্ক আমরা কি বলছি, নলেজ পোর্শন। সো নলেজ পোর্শনে 120 সেকেন্ডের একটা ভিডিও আছে। কত সেকেন্ডের? 120 সেকেন্ড। 120। 120 সেকেন্ড মিনস 2 মিনিটস। 2 মিনিটস। সো এখানে 2 মিনিটস এর কন্টেন্ট আছে, 75টা লেসনে 2 মিনিটস করে কন্টেন্ট আছে। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের নলেজ পোর্শন। সো এটা আমাদের জন্য সবার জন্য ম্যান্ডেটরি। প্রি ক্লাস অ্যাক্টিভিটি আমাদের সবার জন্য ম্যান্ডেটরি, আমরা সবাই একটু নোট নেই। তো 75টা লেসনে আসলে 120 সেকেন্ড করে কন্টেন্ট আছে। সো এটা আমাদেরকে জানতে হবে। এবং এই 120 সেকেন্ড কিভাবে আছে, সো আমরা 40 সেকেন্ড করে একটা ভিডিও দেখবো, তারপর একটা কুইক নলেজ চেক হবে, একটা এমসিকিউ টাইপের। আবারও একটা নলেজ চেক হবে, এই সরি, 40 সেকেন্ডের ভিডিও আসবে, আবার একটা কুইক নলেজ চেক হবে, আবার একটা 40 সেকেন্ড ভিডিও আসবে। এইভাবে আমাদের এই 120 সেকেন্ডের জার্নিটা কমপ্লিট হয়। সেকেন্ডলি হচ্ছে ইন ক্লাস, এটা হচ্ছে আপনাদের ফ্যাকাল্টিরা নিবে, সো এটা নিয়ে আপনাদের ওয়ারিড হওয়ার কিছু নাই। এবং পোস্ট ক্লাসটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে। সো এই ডু পোর্শনটা হচ্ছে এখানে প্রায় 5 মিনিটের একটা কন্টেন্ট থাকবে, যেখানে আপনাদেরকে আপনারা যে নলেজটা পাবেন সেটার উপরে আপনাদেরকে একটা সিনারিও বেস লার্নিং দেওয়া হবে, এবং একটা সিনারিওতে নিয়ে গিয়ে কিছু চ্যালেঞ্জ ফেস করানো হবে, এবং কিছু প্রবলেম ফেস করা হবে, কিছু কোয়েশ্চেন আপনাদেরকে দেওয়া হবে। সেই কোয়েশ্চেনগুলো সলভ করলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনার নলেজটা পারফেক্ট আছে। সো এখানে আমরা সিনারিও বেস লার্নিং দেবো, যেটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল এডুকেশন। ঠিক আছে।
তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। পাশাপাশি আমরাও ডিসকাস করব, আলোচনা করব, ক্লাসে দেখাবো। আরেকটা হচ্ছে এক্সপ্লোর। আই মিন, আপনি যদি এই স্পেসিফিক টপিকে যদি অ্যাডভান্স লার্নিং করতে চান, এখানে আমরা কিছু রিসার্চ লিঙ্ক, কিছু ভিডিও লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দিব, কেমন? তো এটা আপনাদের অপশনাল থাকবে, বাট আপনাদের যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে তখন আপনারা এই বিষয়ে স্টাডি করতে পারবেন। তো আমরা আজকে একটা প্রথম কন্টেন্টে যাই, কেমন? তো স্টার্ট করছি। সো আমরা একটু মনোযোগ দিব, যেহেতু অল্প কিছু সময় আমরা এখানে থাকছি। সো একটু মনোযোগ দিব, হ্যাঁ। রোজার মাস, আমি আপনাদেরকে বেশি প্রেশার দিব না। ওকে। সো আপনারা সবাই কি আমার স্ক্রিনে সাউন্ড Learn শুনতে how to পাচ্ছেন? communicate effectively in personal and হ্যাঁ। professional contexts. Click the start button to জি, begin শোনা this. যাচ্ছে। ওকে। সো আমি একটু প্রথম লেসনটাতে যাচ্ছি। আপনারা সবাই একটু কন্টিনিউ মনোযোগ দিন, হ্যাঁ। সো আমাদের In এইখানে this video, স্ট্রাকচারটা হচ্ছে, প্রথম আপনার অবজেক্টিভ সেটিং হয়ে যাচ্ছে, মানে আপনি ভিডিওতে কি শিখবেন সেটাও জানবেন, সেটা আলোচনা করা হবে, এবং পরবর্তী ভিডিওতে কি জানবেন সেটারও একটা সামারি আমরা বলে আমরা প্রত্যেকটা কন্টিনিউ মেনটেন করব কন্টেন্ট। এবং প্রত্যেকটা কন্টেন্টে আমরা এরকম কালার টুলস অ্যানিমেশনের মাধ্যমে করেছি, যেন এটা আমাদের ইন্টারেকশনের জন্য খুব সহজ হয় এবং আমাদের আইডেন্টিফিকেবল হয়, হ্যাঁ, আইডেন্টিফাইবল হয়, এবং যেন আমরা এটা মনে রাখতে পারি। ওকে। you will learn about communication and how it is different from talking. Talking is important for each one of us. We talk to our family members, friends, co-workers, and even strangers. But do we really communicate with them? Let's see how communication is different from talking. Talking simply refers to speaking words and sentences. Sometimes the message is understood, and sometimes it is not. In comparison, communication is one step further in the process. It involves sharing information between two or more people to reach a common understanding. Communication is a two-way process. It needs a sender or a speaker and a receiver or a listener. The speaker's role is to speak clearly, while the listener's role is to pay attention to the speaker. However, people often focus more on what they want to say instead of actively listening to others. Likewise, communication effectively expresses feelings, thoughts, and opinions. In this video, you learned about communication and how it is different from talking. In the next video, you will learn the importance of communication. You will also understand the types of communication. ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা কন্টেন্ট দেখলাম, এবং এই কন্টেন্ট গুলো কিভাবে আসলে মনিটরিং করতে হবে, কিভাবে আমরা পোর্টাল নেভিগেশন করবো, কিভাবে লার্নিংটা করব, সেই জার্নিটা আমি আপনাদেরকে আসলে আজকে দেখাবো। সো আমরা আজকে প্রথম কন্টেন্টটা যেহেতু স্টার্ট করলাম, সো প্রথম কন্টেন্টে আমরা কি শিখলাম, যে কমিউনিকেশনটা কেন আসলে গুরুত্বপূর্ণ, এবং কমিউনিকেশনটাকে কিভাবে, কেন আমরা হচ্ছে জেনারেল কনভারসেশন বা টকিং এর থেকে আলাদাভাবে দেখছি, বা কমিউনিকেশনটার মাধ্যমে আমরা কিভাবে আসলে প্রফেশনাল লাইফে নিজেকে এস্টাবলিশ করতে পারি, সেই বিষয়টা দেখলাম। সো কেউ কি বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমিউনিকেশন অ্যান্ড টকিং? কেউ কি বলতে পারবেন? একটু ফাস্ট। না পারলে বলি যে না পারছি না, আপাতত সমস্যা নাই, কিন্তু রেসপন্স করেন প্লিজ, কুইক। স্যার, কমিউনিকেশন হচ্ছে ফর্মালিটি মেনটেন করে কথা বলা, আর ওকে, টকিং হচ্ছে মানে মানে ফর্মালি করে কথা না বলা, আমরা যেভাবে সাধারণত কথা বলি ফ্যামিলি মেম্বারদের সাথে, ফ্রেন্ডদের সাথে, সেরকম। ফ্যান্টাস্টিক ভাইয়া, থ্যাংক ইউ। সো এটার পাশাপাশি আমি জাস্ট একটু আরেকটু ইন ডেপথে গিয়ে কথা বলছি, সেটা হচ্ছে ডেফিনেটলি কমিউনিকেশনটা কিন্তু একটা প্রফেশনাল কনভারসেশন, আর টকিংটা হচ্ছে একটা জেনারেল কনভারসেশন, হোয়েন এভার ইউ আর ইন এ কনভারসেশন উইথ ইউর ফ্যামিলি ফ্রেন্ডস, রাইট? সো সেটা কিন্তু কোনো ফিউচার ইম্প্যাক্ট থাকে না, বা যেখানে আপনি আড্ডা দিচ্ছেন কথা বলছেন সেইখান পর্যন্তই থাকে। বাট কমিউনিকেশনটাকে আমরা বলি কাইন্ড অফ শেয়ারিং অফ ইনফরমেশন। একটু আগে যেটা বললাম, 21st সেঞ্চুরিতে আপনি যদি কর্পোরেট টপ নচ পার্সনদের সাথে রিলেশন তৈরি করতে চান, নেটওয়ার্ক তৈরি করতে চান, তাদের সাথে কি আপনি জেনারেল কনভারসেশন করবেন? ডেফিনেটলি নট। ইউ উইল হ্যাভ সাম কনভারসেশন বেসড আউট ইয়োর স্কিল স্ট্রেংথ। আপনি যখন কিছু ইনফরমেশন তাদের সাথে শেয়ার করবেন, বা ইনফরমেটিভ ওয়েতে যখন কমিউনিকেট করবেন, তখন কিন্তু তারা আপনার প্রতি একটা গুরুত্ব দিবে। কেন আসলে আপনাকে গুরুত্ব দিবে তারা? সো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। সো আপনি যখন খুব চমৎকার ভাবে
ইনফরমেশন শেয়ারিং করবেন, দ্যাট মিনস ইউ হ্যাভ সাম নলেজ। তো আপনি যখন নলেজেবল পার্সন হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছেন, তার মানে কি তখন আপনার প্রতি সবার একটা ইন্টারাকশন তৈরি হবে। সো কমিউনিকেশনটাকে আমরা বলছি শেয়ারিং অফ ইনফরমেশন। এবং এই কমিউনিকেশনটাকে সাকসেস করতে গেলে আমাদের আরো অনেক অনেক রুলস মেনটেন করতে হয়, কিছু প্রপার্টিস মেনটেন করতে হয়। সো আমরা জাস্ট একটু বেসিকটা দেখলাম এবং আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার আগে আমরা কি বলেছিলাম, 40 সেকেন্ড পরে আমাদের একটা কুইক নলেজ চেক ভিডিও আসবে। তো আপনি আসলে নলেজটা বুঝতে পারছেন কিনা সেটা আমরা একটু Before you move জাস্টিফিকেশন ahead, here করব। সো হোয়াট ইজ দ্য পারপাস অফ কমিউনিকেশন, এটা আপনারা একটু বলেন। হ্যাঁ, কুইক বলবেন, কুইক। পারপাস অফ কমিউনিকেশন, আমরা কমিউনিকেশন কেন করি, এটা পারপাসটা কি হবে? টু এটা শেয়ার ভুল করে ইনফরমেশন উইথ বলেন। আদার্স। শেয়ার ইনফরমেশন উইথ আদার্স, এটা ঠিক আছে। টু প্রুভ দ্যাট ইওর ওপিনিয়ন ইজ রাইট, এটা কি ঠিক আছে? So to share and express thoughts or feelings. ওকে, এটাও হবে। আর কোনটা হবে? আর কি হওয়ার চান্স আছে? টু ইনফ্লুয়েন্স আদার্স, ডেফিনেটলি আমি আমার কমিউনিকেশন মাধ্যমে কাউকে না কাউকে স্যার ইনফ্লুয়েন্স এটা হবে করতে স্যার, চাই, টু এটাও ইনফ্লুয়েন্স পজিটিভ। আদার। হ্যাঁ, জাস্ট এই একটা বিষয় হচ্ছে একটু নেগেটিভ, যে না আপনি সবসময় সঠিক হবেন না, সো ওই জায়গাটাতে আপনি ইন্ট্রোভার্ট হতে পারেন না। সো এই তিনটা মোটামুটি হওয়ার কথা, তাই না? সো এখানে যে কুইক নলেজ চেক হবে, এখানে সঠিক হলেও আপনাকে ক্লারিফিকেশন দিবে, ভুল করলেও আপনাকে ক্লারিফিকেশন দিবে। কেমন? ওকে, আমি সাবমিট করছি। ওকে, দেখেন that ক্লারিফিকেশন is দিয়ে দিচ্ছে। correct. When we communicate effectively, we express ourselves to influence people and convince them of our views. ওকে, সো আমরা নেক্সটে যাচ্ছি। স্যার এইটা কি In আবার this পরে video, মানে ওই you will জায়গায় যে learn পারফরমেন্স ওই জায়গায় মার্কিং হবে? না না না, এটা হচ্ছে আপনার কুইক নলেজ চেক। পারফরমেন্স মার্কিং হবে বা সার্টিফিকেট পাবেন একান্তই ওই যে 10টা মডিউলের পরে যে 10টা অ্যাসেসমেন্ট বা 11টা অ্যাসেসমেন্ট আছে, মডিউল অ্যাসেসমেন্ট এবং লাস্টে যে সামেটিভ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে সার্টিফিকেট আমরা পাবো। বুঝতে পারছি? আচ্ছা। ওকে, ওকে, থ্যাংক ইউ। কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই the বলবেন। importance of communication. You will also understand the types of communication. Before we understand the importance of communication, let's imagine a day without speaking to anyone. How would you find it? Difficult? Boring? Communication is the basis of all relationships. We communicate with others for many reasons. For example, you reach out to your friends when you need help. We also communicate with others to share our happiness when something good happens to us. At work, we talk to our coworkers to share ideas, exchange information, and to take or offer help. Without communication, our life would come to a standstill. Communication can be divided into 3 types. When we communicate verbally, using words, it is called verbal communication. Nonverbal communication occurs through our body language and facial expressions. Another mode is written communication, which includes letters, emails. In this video, you learned the importance of communication. You also understood the types of communication. In the next video, you will learn about the 7 C's of communication. ওকে, সো এখানে আমরা একটা বিষয় দেখলাম যে কিভাবে আমরা ইফেক্টিভলি কমিউনিকেশন করতে পারি। হ্যাঁ, সেখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং করা। সো অ্যাক্টিভ লিসেনিংটাকে কেন আসলে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি, যেটা আমরা একটু আগে প্রেজেন্টেশনে দেখলাম। কারণ হচ্ছে আপনি যখন কাউকে শুনবেন, সেখানে যখন প্রপারলি রিয়েক্ট মানে কি বলে প্রপারলি ইন্টারাকশন যখন করতে পারবেন, তখনই আসলে আপনার কমিউনিকেশনের সাকসেসটা আপনি পাবেন। তো আপনি যখন ইন্টারভিউতে যাচ্ছেন বা ক্লায়েন্টের সাথে মিট করছেন, তখন তার কথা যদি আপনি প্রপারলি বুঝতে না পারেন এবং সে অনুযায়ী যদি রেসপন্স না করতে পারেন, তাহলে কিন্তু আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন না, তাই না? আলটিমেটলি তো আমাদের কনভিন্স করতে হবে, তো কনভিন্স করতে পারবেন না। তো ওই জায়গা থেকে আমরা অ্যাক্টিভ লিসেনিং কে কি বলি, যে আপনি প্রথমে শুনবেন, আই মিন হিয়ারিং, সেকেন্ডটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, থার্ড হচ্ছে রিমেম্বারিং, ফোর্থ হচ্ছে কি রেসপন্স টু হোয়াট ইজ বিং সেইড। তার মানে অ্যাক্টিভ লিসেনিং এর সংজ্ঞাটা কি? হিয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, রিমেম্বারিং অ্যান্ড রেসপন্ড টু হোয়াট ইজ বিং সেড। সবাইকে এটা বুঝতে পারছি? আর কমিউনিকেশনের 3টা ওয়ে আছে, 3টা টাইপস আছে। এটা কি কেউ আমরা বলতে পারবো যে মাত্র আমরা দেখলাম 3টা টাইপস কি কি?
কেউ বলতে পারবো? ভার্বাল, 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 নন ভার্বাল, তারপর হলো তারপর হলো মনে করি, মনে করি, কোনো সমস্যা নেই, একটু কষ্ট করি তাহলে দেখবেন কি আপনার একটা গ্রুমিং হয়ে যাচ্ছে পার্সোনাল। আর একটা হচ্ছে রিটেন কমিউনিকেশন, ঠিক আছে? আচ্ছা, এটা তো ভার্বালটা কি? যখন ইউ আর গোয়িং থ্রু সাম ডিরেক্ট ওয়ার্ডস থ্রু ইউর ভয়েস। সো আপনি প্রফেশনাল লাইফ অথবা পার্সোনাল লাইফ যখন কারোর সাথে আপনি অ্যাপ্রোচ করছেন, মিট করছেন, তখন আপনাকে কি করতে হয়? কমিউনিকেশন করতে হয় আপনার ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে। বিফোর দ্যাট ভার্বাল কমিউনিকেশন আপনাকে আরো একটা বিষয় আছে যেটাকে আমরা বলছি নন ভার্বাল কমিউনিকেশন, যেটা আমরা অলরেডি প্রেজেন্টেশনে শেয়ার করেছিলাম। যেমন পার্সোনাল লাইফ অথবা প্রফেশনাল লাইফ, সেখানে আপনার অ্যাপ্রোচটা আপনার অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার একটা মেইন বিষয় হচ্ছে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন। সো আপনার ভার্বাল কমিউনিকেশনের আগে আপনার আর কি কি ধরনের কমিউনিকেশন হয়, যেমন আপনার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে আপনি প্রথম একটা নন ভার্বাল কমিউনিকেশন স্টার্ট করেন। আপনার একটা পজিটিভ মাইন্ডসেট বা একটা স্মাইলি ফেস দিয়ে কি হয়, আপনার ইন্টারেকশনের শুরুটা হয়। আপনি যখন কাউকে অ্যাপ্রোচ করছেন, আপনার ড্রেসিং সেন্সটা কেমন? খুব স্বাভাবিকভাবেই আমরা যখন আমাদের সামনে, আমাদের প্রফেশনাল কেস হোক বা পার্সোনাল কেস হোক, যখন খুব সুন্দর পরিপাটি একজন মানুষ আমাদের সামনে আসে, খুব স্বাভাবিকভাবে তার প্রতি আমাদের একটা নজর বা একটা লুকিংস চলে যায়, হ্যাঁ, তার প্রতি আমাদের একটা ভালো লাগা তৈরি হয়। তো আপনি যখন নিজেকে খুব সুন্দর পরিপাটি ভাবে আপনার খুব সুন্দর ড্রেসিং এর মাধ্যমে, হ্যাঁ, আপনার ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে যখন আপনি ইন্টারভিউয়ের সামনে যাবেন বা আপনার ক্লায়েন্টের সামনে যাবেন বা আপনার কাস্টমারের সামনে যাবেন, তখন কি হবে? আপনার প্রতি তাদের একটা ইন্টারেস্ট তৈরি হবে, আই মিন একটা আপনার অডিয়েন্সের একটা মানে ইন্টারেস্ট তৈরি হবে আপনার সাথে কথা বলার বা আপনার সাথে ইন্টারেক্ট করার বা আপনার সাথে মিট করার। এটা একটা বিষয়। তারপর হচ্ছে আরো বিষয় আছে যে আপনি কিভাবে পজিটিভিটি শেয়ার করতে পারেন, পজিটিভ মাইন্ডসেটটাকে এক্সপ্রেস করতে পারেন। সেটা হতে পারে আপনার ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে, আপনার আই কন্ট্যাক্টের মাধ্যমে, আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আপনার হ্যান্ড অ্যান্ড বডি মুভমেন্টস এর মাধ্যমে। প্রত্যেকটা বিষয়, আপনার পোস্চার, আপনার জেস্চার, এই বিষয়গুলোর মাধ্যমে কি হয়, আপনার নন ভার্বাল কমিউনিকেশনটা আপনার একটা ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি করে, তারা করতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলোর মাধ্যমে। সো আপনার ফার্স্ট ইমপ্রেশনটা যখন সুন্দর হবে, ফর শিওর আপনার এন্টায়ার জার্নি অফ কমিউনিকেশনটাও খুব চমৎকার ভাবে শেষ হবে। ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে রিটেন কমিউনিকেশন, যেটা নিয়ে আমরা আসলে একটু বিশদ আলোচনা করলাম প্রেজেন্টেশনের সময় বা আমাদের আলাদা যে স্লাইডগুলোতে, যে আপনার নিজেকে প্রেজেন্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই রিটেন কমিউনিকেশন। কেন বলছি? কারণ আপনি জব সেক্টরে যাওয়ার আগে থেকে আসলে এই রিটেন কমিউনিকেশনটা আপনার শুরু হয়। আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করেন থ্রু ইউর সিভি, থ্রু ইউর কাভার লেটার, থ্রু ইউর ইমেল কমিউনিকেশন। কেন? আপনি যখন কোথাও অ্যাপ্রোচ করেন, খুব স্বাভাবিকভাবে একটা সিভি কভার লেটারের মাধ্যমে আপনি আপনার ইনফরমেশন গুলো তাদেরকে শেয়ার করেন এবং একটা ইমেল খুব প্রফেশনাল ওয়েতে শেয়ার করেন। সো এটার মাধ্যমে আপনি আপনার আপনি আসলে সর্বপ্রথম জাস্টিফাইড হন। সো আপনি যখন কোথাও অ্যাপ্রোচ করছেন, দ্যাট ডাজেন্ট মিন আপনি একা, আপনার সাথে আরো 1,000 মানুষ আছে। সো এই 1,000 মানুষ থেকে কেন আসলে আপনাকে সর্ট আউট করা হবে? যখন আপনার এই যে কমিউনিকেশন, ইমেল কমিউনিকেশনটা, আপনার সিভিতে নিজেকে প্রপার ওয়েতে উপস্থাপন, এই বিষয়গুলো যখন সুন্দর থাকে, তখনই আসলে আপনি ইন্টারভিউর জন্য সর্ট আউট হন। পাশাপাশি আপনার একটা প্রফেশনাল ইমেল কমিউনিকেশন, আই মিন প্রফেশনাল এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টে কিভাবে প্রফেশনালি কমিউনিকেট করতে হয় ইমেলের মাধ্যমে, রিটেন কমিউনিকেশনটা সুন্দর হবে কিভাবে, রিপোর্ট রাইটিং, অন্য সবকিছু কিভাবে সুন্দরভাবে তৈরি করবেন, মিটিং মিনিটস কিভাবে লিখবেন, এই বিষয়গুলো যখন আপনার একটা ধারণা থাকবেন, দ্যাট মিনস আপনার এমপ্লয়ার ধরে নিবে যে আসলে আপনি তাদের জন্য প্রয়োজন, আপনার ওই নলেজগুলো আছে, আপনার মধ্যে রিলাই করা যায়। সো ওই বিষয়গুলো আমাদের জেনে রাখাটা প্রয়োজন। ওকে, আমরা যেহেতু 40 সেকেন্ডের নলেজটা পেলাম, এখন আমরা একটু নেক্সট কন্টেন্টে যাওয়ার আগে যে স্ট্রাকচারে আছি, যে আমাদের আরেকটা কুইক নলেজ চেক হবে। সবাই ক্লিয়ার মোটামুটি? একটু কুইক রেসপন্স করি, সবাই ক্লিয়ার ক্লিয়ার, এই পর্যন্ত? ক্লিয়ার। ওকে, সো এখন পর্যন্ত যা যা শিখলাম সব মনে আছে তো, না? ইনশাল্লাহ স্যার, মনে আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Before you move ahead, ওকে, here সো is a আমাদের কুইক নলেজ চেকটা এখন কিভাবে হবে? সে আমাদেরকে প্রশ্ন করলো যে হাউ ক্যান গুড কমিউনিকেশন স্কিলস হেল্প ইউ অ্যাট ওয়ার্ক? আপনার কাজের ক্ষেত্রে গুড কমিউনিকেশন স্কিলসটা কেন প্রয়োজন? এটা আপনারা একটু বলেন যে এখানে কোনটা কোনটা হবে যে আমাদের গুড কমিউনিকেশনের জন্য আমাদের গুড ফার্স্টেরটা কমিউনিকেশন হবে, প্রয়োজন কাজের ক্ষেত্রে, কোনটা হবে? ফার্স্টেরটা হবে।
ওকে, গুড কমিউনিকেশন এনকারেজেস সেকেন্ডটাও পজিটিভ হবে। ওয়ার্ক এনভায়রনমেন্ট, ফ্যান্টাস্টিক। তারপরে স্যার সেকেন্ডটাও তিন হবে। নাম্বার বাদে বাকিগুলো হ্যাঁ, 3 নম্বরটা বাদ যাবে। নাম্বার বাকিগুলো একটা বলছে কেন 3 নম্বরটা বাদ না কেন? আচ্ছা, নট পড়ছে। নট ইম্পর্টেন্ট বলছে। না, ইম্পর্টেন্ট অবশ্য। আচ্ছা, ইট বিল্ডস ট্রাস্ট অ্যালাউইং ইউ টু ওয়ার্ক বেটার উইথ কো ওয়ার্কার্স। ডেফিনেটলি আপনার কো ওয়ার্কারদের সাথে যেন আপনার রিলেশন এবং খুব সুন্দর একটা ম্যানেজারিয়াল ওয়েতে যেন তাদের সাথে রিলেশন তৈরি হয়, এই জন্য আমার গুড একটা কমিউনিকেশন দরকার। ইট হেল্পস অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং। ডেফিনেটলি আমাদের কমিউনিকেশনে ল্যাকিংস করা যাবে না, হ্যাঁ, সেখানে যেন, কারণ আমরা সবসময় আসলে সব সিচুয়েশন আমাদের অনুকূলে থাকবে না, অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন থাকবে। তো সেখানে কনফিউশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করতে হলে আপনাকে সুন্দর কমিউনিকেশন মেনটেন করতে হবে। গুড কমিউনিকেশন প্রমোটস প্রোডাক্টিভিটি। ডেফিনেটলি ওকে, আমরা এটা যদি সাবমিট করি ওরা আমাদেরকে ক্ল্যারিফিকেশন দিয়ে দিবে, হ্যাঁ, আর ভুল হলেও ক্ল্যারিফিকেশন দিয়ে দিবে। সো নো ওয়ারিস, দুইবার করে চান্স পাবেন। ওকে, সো তারা আমাদেরকে একটা Good ক্ল্যারিফিকেশন job. দিয়ে দিচ্ছে। You have correctly identified all the ওকে, reasons why সো এবার আমরা communication. নেক্সট কন্টেন্টটাতে যাচ্ছি। জাস্ট একটা কন্টেন্ট যদি আমরা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে হয়তো পরের সবগুলো আমরা সুন্দরভাবে, এই নলেজ পোর্শন যেহেতু সেলফ পেস্ট, আপনারা অলরেডি দেখেছেন প্রি ক্লাস অ্যাক্টিভিটি, সো এটা আপনাদের সবার জন্য ম্যান্ডেটরি, সবাই এটা কমপ্লিট করে ফেলবেন। সো আমরা নেক্সট ভিডিওটাতে যাচ্ছি। In this video, you will learn the 7 C's of communication. To ensure we talk and write effectively while conveying the message to the audience, we must follow the 7 C's of communication. Let's see what these are. When writing or speaking to someone, be clear about your message. Think about your purpose of communicating with another person. If you're not sure, then your audience won't be either. For example, please bring 2 printouts of the updated guidelines to our 11 a.m. meeting. Keep your message short and stick to the point. For example, the meeting for the new project is scheduled for 11 a.m. on Tuesday. Make sure your message is concrete and gives your audience a clear picture of what you want to say. For example, as per the company guidelines, we expect all employees to attend the monthly team building session. Correct communication is error-free and uses language that is understood by others. For example, the yearly employee hike has been revised from 5% to 7% of the yearly pay or salary. Coherent communication is logical. It means that all points are connected to the main topic and follow the correct order or sequence. For example, I understand that the shuffle in Teams is inconvenient for most of you. We will have introductory sessions within the team to know each other. It may take a while to adjust to new teams and roles. So please cooperate. Your message should be complete. After reading or listening to your message, make sure your audience know what needs to be done. For example, the company is planning a 2-day office trip this weekend. Those who are interested, please inform the HR by tomorrow. Finally, be courteous. Always use respectful and polite language while communicating. For example, I believe the idea has a lot of potential. Do you mind if I make a few suggestions? In this video, you learned the 7 C's of communication. In the next video, you will learn how the barriers in communication can lead to conversations. In this video, you will learn the 7 ওকে, C's of সো আমরা communication. মোটামুটি একটা ধারণা পেলাম যে আমরা একটা ইফেক্টিভ কমিউনিকেশন বা ইফেক্টিভ কমিউনিকেশনটাকে সাকসেসফুল, কমিউনিকেশনটাকে সাকসেসফুল করতে গেলে আমরা কমিউনিকেশনের 7টা প্রপার্টিজ দেখলাম, হ্যাঁ, এই 7টা কি পয়েন্টস যদি আমরা মেনটেন করতে পারি, দ্যাট মিনস যে আমরা আমাদের কমিউনিকেশনটাকে সাকসেসফুল করতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে ক্লিয়ার, যে আমি যখন কমিউনিকেশন করছি সেখানে যেন আমার ক্লিয়ার মেসেজটা যায়, বা আমার অডিয়েন্সের কাছে যেন আমার কথাগুলো বা আমার ইনফরমেশনও যেন ক্লিয়ার থাকে। দ্বিতীয়টা হচ্ছে কনসাইজনেস, যেটাকে আমরা বলি যে একটু কিছুটা সংক্ষিপ্ত আকারে শেয়ার করা। আই মিন আমরা যখন অনেক সময় থাকে না যে একটু লং টার্ম কথা বলি বা কথা বলতে বলতে অনেক লম্বা সময় চলে যায়, তখন দেখা যাচ্ছে কি আমাদের একটা অডিয়েন্সের আমাদের প্রতি একটা ইন্টারেস্টের একটা ঘাটতি চলে আসে, হ্যাঁ, অডিয়েন্সের মনোযোগটা ধরে রাখাটা মুশকিল হয় তখন। আসলে আমি যে কমিউনিকেশন করছি সেটা সাকসেসফুল হয় না। তো এই জন্য একটু সংক্ষিপ্ত আকারে বলা, টু দ্য পয়েন্টে বলা, যাতে হচ্ছে আমার অডিয়েন্স আমার সকল ইনফরমেশন প্রপারলি অ্যাবজর্ব করতে পারে বা আমি তাকে যেন প্রপারলি ইনফরমেশনটা দিতে পারি। তার 3 নম্বর হচ্ছে কনক্রিটনেস।
আই মিন একটা শক্ত ভিত্তি থাকা বা যৌক্তিক ভিত্তি থাকা, হ্যাঁ। সো আপনি যদি লেম কথাবার্তা বলেন, আপনার প্রতি আপনার অডিয়েন্সের ইন্টারেস্টটা থাকবে না, হ্যাঁ। সো আপনাকে কি করতে হবে? লজিক্স দিয়ে কথা বলতে হবে। আপনি যখন ইন্টারভিউতে যাবেন, আপনাকে লজিক্স দিয়ে শক্তপোক্ত কথা বলতে হবে। তাহলে কি হবে? তারা আপনার কথার উপরে একটা নির্ভরযোগ্যতা পাবে। 4 নম্বর হচ্ছে কারেক্ট, ডেফিনেটলি ইনফরমেশন সঠিক দিতে হবে, ভুলভাল কথা বলা যাবে না। 5 নম্বর হচ্ছে কোহ্যারেন্ট, আই মিন এটাকে আমরা কি বলি বলেন তো? এটা হচ্ছে কাইন্ড অফ প্রাসঙ্গিক কথা বলা, হ্যাঁ, সাবজেক্ট বেস করে কথা বলা, রেলিভেন্ট কথা বলা। তো আমরা অনেক সময় আছে না যে কথা বলতে বলতে একটু ইরেলিভেন্ট টপিকে বেশি চলে যাই, তখন কি হয় যে অডিয়েন্সের কনসেন্ট্রেশনটা ধরে রাখা যায় না, তখন কি হয়? আমার কমিউনিকেশনটা ফেলিওর হয়। তো এই জন্য আমাকে কি করতে হবে? প্রাসঙ্গিক কথা বলতে হবে, যাতে কাস্টমার একটা কন্টিনিউয়াস জার্নির মধ্যে থাকে। আর এটা হচ্ছে কমপ্লিটনেস। আপনি যখনই কথা বলবেন সেটা যেন কমপ্লিটলি বলে আসতে পারেন। আমরা যখন ইন্টারভিউতে যাই, আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে আমরা যখন কথা বলি তখন আমাদের মধ্যে নার্ভাসনেস চলে আসে, কনফিডেন্সের ঘাটতি চলে আসে। তখন দো আই হ্যাভ দ্যাট স্কিলস, যে আমার সেই স্কিলগুলো আছে, বাট তারপরও আমি সেই স্কিলগুলো প্রপারলি তাদেরকে প্রেজেন্ট করতে পারিনি, ডেলিভারেবল করতে পারিনি, শুধুমাত্র আমার এই কমিউনিকেশনের ঘাটতির কারণে। সো আমি আপনাদের সবাইকে বলবো, ডেফিনেটলি ডেফিনেটলি যেই স্কিলটা বা যেই বিষয়টা নিয়ে যখন আপনি কোনো কমিউনিকেশনে যাচ্ছেন, কোনো ইন্টারভিউতে যাচ্ছেন, যেটাই করেন না কেন, কমপ্লিটলি আপনার যেই ডেলিভারিটা সেটা আপনি যেন কমপ্লিট করে আসতে পারেন। 7 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট প্রিসিয়াস থিংস, দ্যাট ইজ কার্টিয়াসনেস। সো আপনি কমিউনিকেশনটা, আপনার সৌজন্যতা, ভদ্রতা, মার্জিত জ্ঞান যত বেশি থাকবে, নম্রতা থাকবে, এই বিষয়গুলো আপনার নিজেকে সবচেয়ে বেশি চমকপ্রদ করবে, হ্যাঁ, আপনার পার্সোনালিটিকে ডেভেলপ করবে। আপনি যতটা বেশি বিনয়ী, দ্যাট মিনস ইউ আর ততটা নলেজেবল পারসন। সো আপনার কার্টিয়াসনেসটাকেই আপনাকে আসলে আপনার ফার্স্ট ইমপ্রেশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এইভাবে আপনারা এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো পুরোপুরি কমপ্লিট করে ফেলবেন। আবার যদি আমরা একটু স্ট্রাকচারে চলে আসি, যে আমরা প্রি ক্লাস অ্যাক্টিভিটিতে মোটামুটি আমরা নলেজটা পেয়ে গেছি, মোটামুটি ক্লিয়ার। জি। জি স্যার। ওকে। সো এইভাবে আমরা এই 10টা মডিউলের যে 75টা লেসন আছে, খুবই অল্প সময় লাগে আমাদের। কি খুব বেশি সময় লাগে? লাগে না। বাট কিছু শিখতে গেলে তো অবশ্যই আমাকে একটা ডেডিকেটেড সময় দিতে হবে। আমরা যখন একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যেহেতু আছি, ছিলাম, সো এখানে আমাকে কি করতে হয়? গ্রাজুয়েশনে 4 পয়েন্টের মধ্যে একটা বেস্ট পারফরমেন্স করতে হয়। এবং এই পারফরমেন্সটা ভালো করার জন্য আমার একটা পার্সোনাল ডেডিকেশন থাকে। ঠিক তেমনি এই যে ডোমেইন নলেজটাকে মার্কেট প্লেসে প্রেজেন্টেবল অ্যান্ড ডেলিভারেবল করার জন্য আমাকে সেলফ ডেভেলপমেন্টও একটা ডেডিকেশন থাকা দরকার। সো আজকে আপনারা যখন ইউএস বাংলাতে একটা ইন্টারভিউতে যাবেন, তখন ডেফিনেটলি সে ফর এক্সাম্পল আপনারা এক্সিকিউটিভ পদে জয়েন করবেন। তো 5 বছর পরেও কি নিজেকে আসলে এক্সিকিউটিভ পদে দেখতে চান, নাকি নিজেকে একটা অন্যরকম একটা পজিশনে দেখতে চান? তো আপনাদেরকে আসলে এই প্রশ্ন মানে ছুড়ে ফেলি, আপনারা রিয়েলিস্টিকলি বলেন যে আপনারা যদি এখন এক্সিকিউটিভ পদে যে কোনো জায়গায় জয়েন করেন, 5 বছর পর নিজেকে আসলে রিয়েলিস্টিকলি কোথায় রহমান দেখতে বা চান? হোসেন ভাই, কাইন্ডলি একটু আপনার ইয়াটা একটু মুভ করেন ভাই, কথা লাউড হচ্ছে। আচ্ছা, এবার একটু বলি আমরা, হ্যাঁ, সবাই একটু বলার চেষ্টা করি, হ্যাঁ, রিয়েলিস্টিক ওয়েতে ভেবে চিন্তে বলবেন যে আপনি আজকে যখন এক্সিকিউটিভ পদে জয়েন করবেন, 5 বছর পরে নিজেকে আসলে কোন পদে দেখতে চান বা কোথায় দেখতে চান রিয়েলিস্টিক ভাবে? যে কেউ স্যার বলতে বলবো পারেন। আমি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ স্যার বলেন না। স্যার ম্যানেজেরিয়াল পোস্টে। ওকে। ম্যানেজার পোস্টে স্যার। ওকে, এটা খুবই রিয়েলিস্টিক যে আপনি 5 বছর কাজ করে একটা অভিজ্ঞতা অর্জন করে একটা ম্যানেজারিয়াল পজিশনে যাওয়া, একটা লিড পজিশনে যাওয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বাট আমি আবার আনরিয়েলিস্টিক কথা বলা যাবে না যে আমি সিইও হয়ে যেতে চাই, ওটা বলার দরকার নাই। রিয়েলিস্টিক। সো স্যার আপনি 5 বছরে তো executive- এজিএমই হওয়া যায় না স্যার, সিইও তো হ্যাঁ অনেক হ্যাঁ, দূরের। দূরের কথা। সো রিয়েলিস্টিক ভাবতে হবে। এই জন্যই আমরা বলেছিলাম শুরুতে যে ক্যারিয়ার ম্যাপিংটা বা অ্যাসপিরেশনটা ক্লিয়ার থাকা দরকার, গোল সেটিংটা। সো আপনি যখন একটা রিয়েলিস্টিক ম্যাপিং এর মধ্যে থাকবেন, তখন কি হবে? আপনি গ্রোথটা দেখতে পাবেন। এবং আপনার গ্রোথ তখনই হবে, এই যে এক্সিকিউটিভ থেকে আপনি ম্যানেজার হতে চান, টিম লিড হতে চান, ম্যানেজার হতে গেলে কিন্তু আপনার ম্যানেজারিয়াল স্কিলস লাগবে, আপনার টিম ওয়ার্ক স্কিলস লাগবে, আপনি কিভাবে কনভিন্স করবেন সবাইকে, যেটা আমরা একটু আগে দিলাম, কাস্টমার সেন্ট্রিসিটি, আই মিন আপনার টিমের নিডস এন্ড রিকোয়ারমেন্টস বোঝা, নেগোশিয়েট করা, কনভিন্স করা। সো এরকম অনেক বিষয় থাকে, হ্যাঁ, আপনার লিডারশিপ প্র্যাকটিস করা। সো এই যে আপনি প্রতিনিয়ত একটা জার্নির মধ্যে থাকবেন, আপনি যত বেশি ডেভেলপ দেখতে চাইবেন নিজের, আপনাকে তত বেশি লার্নিং জার্নির মধ্য দিয়ে যেতে হবে, হ্যাঁ, আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হবে। সো
আপনার মানে লাইফ ইজ এ কন্টিনিউয়াস জার্নি অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। সো আপনি যত বেশি শিখবেন তত বেশি নিজের ডেভেলপ দেখতে পাবেন এবং তত বেশি আপনার প্রমোশন হবে। সো এটা একটা কমন বিষয়। সো সো এখন আমরা যেটা বলতে চাচ্ছি, মেইন পয়েন্টে চলে আসি, কাটিং দ্য লং স্টোরি ভেরি শর্ট। সো আমরা এখন এই কন্টেন্ট গুলো থেকে নলেজ পোর্শনটা পাবো, যেটার মাধ্যমে নলেজটা পেলে আমি আমার অ্যাসেসমেন্ট গুলো কিন্তু পারফেক্টলি শেষ করতে পারবো। এটা একটা পয়েন্ট ছিল। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যে নলেজ পোর্শনটা পেলাম, সেই নলেজগুলোকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ইউটিলাইজ করতে পারি সেই বিষয়টা আমরা দেখবো হচ্ছে এই ডু পোর্শনে, যেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। বুঝতে পারছি? হোমওয়ার্ক হিসেবে থাকবে। এরপরে আমরা কিছু কোলাবোরেশন অ্যাক্টিভিটিও থাকবে। আমাদের মাঝে কি ম্যাডাম আসছেন? আহ, আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, আমি আছি। সরি, আমি ভুলে গিয়েছিলাম যে 10টায়। নো ইস্যু, ইয়ে, নো আমি ইস্যু ম্যাম, নো ইস্যু। পরে আমরা জাস্ট আজকে শুরু থেকে আসলে এমপ্লয়াবিলিটি স্কিলসটা কেন, কি প্রয়োজন এবং কোন কোন বিষয়গুলো আছে এর মধ্যে, এবং সেটা কিভাবে আসলে আমাদের সেলফ লার্নিং জার্নিটা হবে এবং পরবর্তীতে কিভাবে সেটা আমরা ইউটিলাইজ করব, এই বিষয়গুলো নিয়ে একটা ওভারঅল তাদেরকে একটা ধারণা দিচ্ছি, যেন তারা আহ, এটার কোর্সটার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, আই মিন কনক্লুশন পর্যন্ত যেন কোনো প্রকার চ্যালেঞ্জ ফেস না করে, এই বিষয়টা ইনশিওর করার চেষ্টা করছি। আর চ্যালেঞ্জ থাকলে তো অবশ্যই আমরা তো আছি, সাপোর্ট করবো আর কি। এই হচ্ছে বিষয় ম্যাম। হ্যাঁ, না, আমি শুনছিলাম খুব ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন হচ্ছে। আহ তো আমি একটু স্টুডেন্টরা যারা জয়েন করেছে আমি একটু রিকোয়েস্ট করব যে আমরা লিস্ট নামগুলো যদিও পাঠিয়েছি ইউএস বাংলাতে, লাস্ট যে কলটা আসবে আমরা সহ হয়তো অফিস থেকে যাব। তো এই সার্টিফিকেট কোর্সটা আমরা কিন্তু সবার জন্যই ম্যান্ডেটরি করব, কারণ যে টেস্টটা আমরা আগে নিয়েছিলাম ওই রেজাল্টটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। কাজে ইউএস বাংলাতে আমরা যখন ইন্টারভিউর জন্য যাব আমরা যাতে একটা গুড ইমপ্রেশন নিয়ে যেতে পারি, সো এই সার্টিফিকেট কোর্সটা যারা কমপ্লিট করবে তাদেরকে আমরা স্পেশালি ওখানে রিকমেন্ড করবো। এবং একটা ইন্টারভিউ টুল দেখাবেন আমাদের যিনি কিনোট স্পিকার আছেন। ওই ইন্টারভিউ, স্যার আপনি কি কিনোট ওই যে ইন্টারভিউ টুলটা জি, দেখিয়েছেন? না না না, দেখাবো আমি এখন, তো এখন দেখাবো। ওইটাতে যাদের স্কোর 3 বা 4 পর্যন্ত আসবে তাদেরকে আমরা স্পেশালি রিকমেন্ড করবো। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়েছি আজকে যে কয়জন অ্যাটেন্ড করেছে। তো আমি যারা অ্যাটেন্ড করবে না বা কোর্সটা কমপ্লিট করবে না তাদের ব্যাপারে হয়তো আমরা ততটা রিকমেন্ড করব না, কারণ ইউএস বাংলাতে ঈদের পরেই ইয়ে করবে। আমি সবগুলো নামে লিস্ট পাঠিয়েছি। কাজেই যারা সার্টিফিকেট কোর্সটা ভালোভাবে কমপ্লিট করবে এবং যারা ইন্টারভিউটা 4 পর্যন্ত নিয়ে যেতে পারবে স্কোর, তাদেরকে আমরা কিন্তু স্পেশালি রিকমেন্ড করবো। সো আমরা একটু রিকোয়েস্ট করব সবাইকে এই এই কোর্সটা যাতে আমরা ঠিকভাবে করি। এটা আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এবং এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। হ্যাঁ, এটা আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু ওনারা সুন্দরভাবে ফ্রি অফ কস্ট, এবং ওনারা যেভাবে সময় দিচ্ছেন এটা বুঝতে হবে যে ওনারা কিন্তু প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু আলাদাভাবে সময় দিচ্ছে। তো এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাই। হ্যাঁ, তো থ্যাংক ইউ রেদান সাহেব, আপনি খুব ওয়ান্ডারফুল সেশন করছেন। আমি আছি, আপনি থ্যাংক ইউ, continue থ্যাংক করেন। ইউ, থ্যাংক ইউ। ওকে, সো আপনারা শুনলেন এবং বুঝতে পারলেন যে আসলে দেখেন, ইউএস বাংলার মতো একটা অর্গানাইজেশনে আপনাদের জন্য আসলে রিক্রুটমেন্টের চেষ্টা করা এবং আপনাদের প্লেস করা, এই চেষ্টাটা আপনার ইউনিভার্সিটি আপনাদের জন্য করছে, এটা নিঃসন্দেহে একটা বিশাল বড় একটা ইনিশিয়েটিভ। সো আপনারা এটাকে ইউটিলাইজ করেন, এটা ডেফিনেটলি প্রয়োজন। ম্যাম, আমাদের সময় কিন্তু আসলে এরকম কোনো সুযোগ ছিল না, আমাদেরকে খুঁজে নিতে হতো আর কি। তো এখন অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া হয়। সো এটা একটা বিষয়। সো এবং ইউএস বাংলার মতো একটা অর্গানাইজেশন যেখানে সবকিছুই খুবই স্ট্যান্ডার্ড, সো আপনারা এটাকে ইউটিলাইজ করেন এবং সবাই যেন প্রপারলি একটা বেস্ট পারফরমেন্স করে আসতে পারেন, যেটা আমি সেশনের শুরুতে বলেছিলাম যে একটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স করে আসা, যেখানে আপনার নিজের জন্য একটা স্যাটিসফ্যাক্টরি থাকে এবং অ্যাজ এ অ্যালামনাই অফ গ্রিন ইউনিভার্সিটি আপনার যেন ওই কনফিডেন্সটা থাকে যে না, আমি আমার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারি। সো ওই বিষয়টা যখন আপনার একটা রেসপন্সিবিলিটির মধ্যে আপনি নিয়ে আসবেন, তখনই আসলে আপনার সেলফ ডেভেলপমেন্টটা হবে। এবং সেলফ ডেভেলপমেন্ট মিন্স আপনার ডেভেলপমেন্ট হবে এবং আপনি আপনার নিজেকে আসলে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে, সো আমরা এখানে কন্টেন্টগুলো মোটামুটি একটা আইডিয়া পেলাম, নলেজ পোর্শনটা পেলাম, এবং আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে
যেটা ডু পোর্শন এবং এক্সপ্লোর, এগুলো আপনারা হচ্ছে বাসায় দেখবেন। এখানে একটা সিনারিও বেস লার্নিং। সো সেটা হচ্ছে আপনারা এইটা ভিডিওগুলো দেখবেন, এবং এখানে কিছু ছোট ছোট মানে এই যে ওয়াচ এন্ড থিঙ্কে যে নলেজটা আমরা পেলাম সেটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে কিছু কোয়েরিজ বা কোয়েশ্চেন করা হবে। সেগুলো আপনারা যখন জাস্টিফাই করবেন নিজেদেরকে, তখন আপনারা কি হবে, এটা খুব ভালোভাবে নিজেকে আসলে প্রিপেয়ার করতে পারবেন যে আসলে আমি এই নলেজটা পেলাম এবং প্র্যাকটিক্যালি আমি এই নলেজগুলোকে ব্যবহার করতে পারছি। সো এইভাবে আপনার প্রত্যেকটা কন্টেন্ট যখন শেষ করবেন, যেহেতু আপনারা জানেন কন্টেন্টগুলো খুব ছোট ছোট 120 সেকেন্ডের কন্টেন্ট, সো এইভাবে কন্টেন্টগুলো শেষ করে আপনি কি করবেন, এই মডিউল অ্যাসেসমেন্ট গুলোতে যাবেন, এবং এই মডিউল অ্যাসেসমেন্টে 5টা থেকে 10টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে যেখানে আপনাকে সঠিক উত্তরটাকে নির্বাচন করতে হয়। সো এই মানে কোয়েশ্চেনগুলো আর না দেখাই, বরং এটা আপনারা করবেন। সো আজকে আমাদের মেইন একটা উদ্দেশ্য ছিল, যেহেতু ইউ গাইজ আর ভেরি ক্লোজ টু ইউর ইউএস বাংলা রিক্রুটমেন্ট প্রসেস, সো সেই জন্য আমরা কিভাবে আসলে আমাদের ইন্টারভিউটা খুব চমৎকার করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা একটা প্র্যাকটিক্যাল এআই কো পাইলট আপনাদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, এই এআই কো পাইলটটা আপনাদেরকে রিয়েলিস্টিক ওয়েতে একটা ইন্টারভিউ এর ব্যবস্থা করে দিবে, যেটাকে আমরা বলছি মক ইন্টারভিউ, বাট খুবই রিয়েলিস্টিক, যেটা আপনাদেরকে জাস্টিফিকেশনের সুযোগ করে দিবে। ঠিক আছে, সেই নলেজগুলো আপনারা অ্যাবজর্ব করে ফেলবেন খুব দ্রুত, 75টা লেসন এবং 11টা অ্যাসেসমেন্ট দিবেন। বাট সেটা আপনাদের মানে মানে ইন্টারভিউর আগ দিয়েই যেন আপনারা সবগুলো কমপ্লিট করতে পারেন। করে আপনারা আপনাদের এই সার্টিফিকেটটা আপনাদের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্টে জমা দিবেন, এবং আপনাদের সেখানে আমাদের যে স্কোর কার্ডটা আছে, আপনারা জানেন আপনারা আপনাদের পারফরমেন্সে গেলে আসলে স্কোর কার্ডটা পেয়ে যাবেন। হ্যাঁ, কে কত পার্সেন্ট পেয়েছেন, কোথায় কোন স্কিলগুলো আছে, এই বিষয়গুলো এবং ওয়েটেজটাও আমাদের এখানে দেখিয়ে দিবে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে মাইক্রো সার্টিফিকেটও পাবেন, এবং সবগুলোর জন্য ওভারঅল একটা সার্টিফিকেটও পাবেন। অনেক সময় থাকে যে কিছু কিছু অর্গানাইজেশন আছে যেখানে আমাদেরকে স্পেসিফিক কিছু স্কিলসের কথা বলতে হয়। আমরা অনেক সময় সিভির মধ্যে লিখি না যে আমার কমিউনিকেশনটা ভালো, আমি ইংলিশে গুড, হ্যাঁ রাইটিং এ গুড, এই বিষয়গুলো বলি। সো এই বিষয়গুলোর আসলে কোনো যৌক্তিক ভিত্তি নেই। সো আপনি যখন এরকম একটা সফট স্কিল ইন্টারন্যাশনাল সার্টিফিকেট তাদেরকে দেখাতে পারবেন, তখন কিন্তু আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এবং পার্সোনাল স্কিলগুলোকে লেভারেজ করতে পারবেন এই সার্টিফিকেটের থ্রুতে। দ্যাট মিনস আপনি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে রিকগনাইজড। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন। সো এটা আপনারা জমা দিবেন, এবং আমাদের মেইন বিষয়টাতে আমরা তাহলে চলে আসি, যে প্লেসমেন্ট প্রেপ বা ইন্টারভিউ কোচ আপনারা আপনাদের প্ল্যাটফর্ম থেকে এই স্যার অপশনটা তার আগে পেয়ে একটা যাবেন। কোশ্চেন ছিল স্যার আমার, জি, করবো বলেন স্যার। বলেন বলেন। আমরা যদি সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পারি, আমরা যখন সার্টিফিকেটটা পাবো, এটা কি স্যার আমাদের লিঙ্কড আইডিতে স্যার অ্যাটাচ করে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, কেন পারবেন? একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আপনি যে কোনো জায়গায় লেভারেজ করতে পারবেন, সব জায়গায় পারবেন। যেটা ইউএসএ থেকে পর্যন্ত লেভারেজ হয়, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। ওকে, আমরা প্লেসমেন্ট প্রেপে যদি যাই, ইন্টারভিউ কোচ এখানে যদি আমরা যাই, আপনারা সবাই একটু দেখে রাখেন, এখানে কিন্তু আছে, হ্যাঁ, ইন্টারভিউ কোচ। স্টার্ট প্র্যাকটিসিং এ যাব, যাওয়ার পরে আমি জাস্ট বলবো যে আমরা কোথায় জব করবো, ফ্রেশার আর এক্সপিরিয়েন্সড বলে দিব। ঠিক আছে, তো ফ্রেশার হলে সে ফর এক্সাম্পল ফ্রেশার, এখানে কি পদে আমরা যাচ্ছি? আচ্ছা ধরেন যে কোনো একটা এক্সিকিউটিভ পদ ধরি জুনিয়র আপাতত। এক্সিকিউটিভ। হ্যাঁ হ্যাঁ, এক্সিকিউটিভ স্যার। ক্লায়েন্ট সার্ভিস। স্যার এক্সিকিউটিভ বলেছিলাম। আচ্ছা, এটা ডিটেলস তো জানি না। আচ্ছা ঠিক আছে, সহজ ফর্মে বলি, ধরেন ক্লায়েন্ট সার্ভিস। ওকে, যে কোনো একটা জাস্ট ধরলাম আপাতত। হ্যাঁ, যে আমি বললাম যে আমি এইখানে এই ক্লায়েন্ট সার্ভিস যেতে চাই অ্যাট ইউএস বাংলা গ্রুপ, ইউএস বাংলা। ওকে, সে ফর এক্সাম্পল জাস্ট ধরলাম যে ইউএস বাংলা গ্রুপে আমি ক্লায়েন্ট সার্ভিস দিতে চাই, এখানে আমি একটা ইন্টারভিউর জন্য আমি কল পেয়েছি। সো আমি কিভাবে ইন্টারভিউর প্রিপারেশন নিব আমি তাকে বললাম। ওকে, আমি নেক্সটে যাচ্ছি। ওকে, সো এখানে দেখেন ওরা আমাকে দুই ধরনের কোয়েশ্চেন বলে দিচ্ছে, একটা হচ্ছে সাবজেক্ট বেস কোয়েশ্চেন, আর একটা হচ্ছে জেনেরিক কোয়েশ্চেন। জেনেরিক কোয়েশ্চেনটা কি, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার স্কিল কি, স্ট্রেংথ কি, এরকম কিছু কোয়েশ্চেন আমাদেরকে করা হয়। এবং সাবজেক্ট বেস কিছু কোয়েশ্চেন, ধরেন আমি একটা কোয়েশ্চেন সিলেক্ট করলাম সাবজেক্ট বেস। সো আমি নেক্সটে যাচ্ছি। যখন আপনি নেক্সটে যাবেন তখন এখানে আপনি প্রশ্নটা পড়তে পারবেন, অথবা ও আপনাকে প্রশ্নটা বলবে। Can you explain why you are interested in the role of executive client service at US Bangla Group? আপনি এটা অ্যাজিউম করে নেবেন যে কেউ আপনাকে প্রশ্ন করলো,
আপনি এখানে লিখেও উত্তর দিতে পারেন, বাট এটা আমরা প্রিফার করি না। আমরা বলবো যে ভয়েস ওভার দিবেন। আপনি স্টার্ট করবেন এবং ক্যামেরাটা অন করে নেবেন অবশ্যই, ঠিক আছে? তো আমি আমার ক্যামেরাটা জাস্ট একটু, যেহেতু আমি ওয়েব ক্যামটা অ্যাডজাস্ট করিনি, তো আমার ক্যামেরাটা দেখাচ্ছে না, বাট আপনি কিন্তু ক্যামেরাটা অন করে নেবেন। বুঝাতে পারছি? সো এখানে আমরা কিছু ইনপুট দিব। হ্যালো হ্যালো, দিস ইজ টেস্ট 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 সামথিং, কিছু একটা ইনপুট দিলাম। দেখেন ও অটোমেটিক নিয়ে নিছে, হ্যাঁ। তো আমি যেহেতু আজে বাজে কথা বলছি, তার মানে কি আমার সাবজেক্ট রেলিভেন্ট কিন্তু হয়নি। সো দেখেন ওরা আমাকে প্রচুর পরিমাণে ইভ্যালুয়েট করবে, হ্যাঁ, এমন ভাবে অ্যানালাইসিস করবে দেখেন, যেহেতু আমি কোনো সাবজেক্টের অ্যান্সারই করতে পারিনি। সো আমি এখন দেখি কি বলে ওরা। হ্যাঁ, আপনার কিন্তু ভিডিওটা অন করে নেবেন। সাবমিট করলাম। দেখেন আমি যেহেতু টু দা পয়েন্টের কথা বলিনি, দেখেন আমার রেটিংস কিন্তু খুবই বাজে আসছে, হ্যাঁ। খুবই লজ্জাজনক। দেখেন আমার পার্সুয়েসিভনেসটা ভালো না, আমার কোনো স্ট্রেংথ তারা বলতে পারে না, আমার উইকনেস অনেক বলতেছে, হ্যাঁ। ডিটেলিং আমি কিছু বলতে পারিনি, কারণ আমি তো কিছু বলিনি আসলে। আমার ওয়ার্ড চয়েস ভালো ছিল না, অ্যাভয়েডেন্স অফ ফিলার ওয়ার্ড বলতে হচ্ছে, আমরা অনেক সময় জড়তা দেখেন ও বলি না, এগুলো কিন্তু ওরা কাউন্ট করে। সো এখানে আমার জড়তা অবশ্য ছিল না, যেহেতু আমি খুব ফ্লুয়েন্টলি কথা বলতেছিলাম, বাট ওভারঅল রেটিং খুবই বাজে। সো তারা আমাকে স্ট্রেংথ, উইকনেস এবং রিকমেন্ডেশনও বলে দিবে যে কোথায় আপনার আসলে ইমপ্রুভমেন্ট করা দরকার। সো এখানে দেখেন ওয়ানে হচ্ছে নিড সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট, টুতে হচ্ছে নিড ইমপ্রুভমেন্ট, তিনে হচ্ছে ফেয়ার, ফোরে হচ্ছে গুড, ফাইভে এক্সিলেন্ট। সো আপনারা সবাই ফোর, অ্যাটলিস্ট ফোর পাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এইভাবে যখন আপনার প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য উত্তর দিবেন এবং ভিডিওর মাধ্যমে দিবেন, আপনার নিজের সেলফ ইভ্যালুয়েশন ইজ দ্য বেস্ট ইভ্যালুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। তো আপনি আপনার নিজেকে যখন ভিডিওতে দেখবেন, আপনি আপনার নিজের উত্তরটা যখন এই যে কথা বলার মাধ্যমে প্র্যাকটিক্যালি দিবেন, কোনো রাইটিং না, প্র্যাকটিক্যালি যখন দিচ্ছেন, দ্যাট মিনস ইউ উইল have some feel of real vibe, right? Real vibe of interview. সো আপনারা সবাই এইভাবে এই প্রিপারেশনটা নেবেন প্লেসমেন্ট প্রেপ থেকে, ঠিক আছে? সো এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদের কন্টেন্টটা যেহেতু অনেক বেশি হয়ে গেছে, আজকে অনেক বেশি আলোচনা করে ফেলেছি, সো আপনাদেরকে আর ওয়ার্কলোড বা ওভারলোড দিব না। সো আপনারা এইভাবে আপনাদের স্টার্টিং জার্নিটা শুরু করেন। আপনারা আপনাদের প্রথম কাজটা হবে, আপনারা আপনাদের কন্টেন্টে স্টার্ট করবেন, ঠিক আছে? প্রত্যেকটা মডিউল ওয়াইজ লেসন গুলো কমপ্লিট করবেন। ওয়াচ এন্ড থিঙ্কটা আপনাদের জন্য ম্যান্ডেটরি। এবং আপনারা কি করবেন, পরবর্তী, যেহেতু আপনাদের টাইমটা লিমিটেড, বাট আপনার ফ্রি টাইমগুলোতে এই পোর্শনটা করবেন। বাট ফার্স্ট অফ অল আপনাদের জন্য ম্যান্ডেটরি হচ্ছে ওয়াচ এন্ড থিঙ্ক, কারণ এই নলেজটা পেলে আপনারা এই অ্যাসেসমেন্টটা দিতে পারবেন, এবং এই অ্যাসেসমেন্টটা দিলে আপনি সার্টিফাইড হবেন এবং আপনার কোয়ালিফিকেশনটা জাস্টিফাইবল হবে। থার্ড বিষয় হচ্ছে, সেকেন্ড বিষয় হচ্ছে আপনার প্রতিনিয়ত এই প্লেসমেন্ট প্রেপের মাধ্যমে ইন্টারভিউ প্রিপারেশন নিবেন ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? বুঝাতে পারছি সবকিছু এখন পর্যন্ত? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। ওকে। স্যার এই যে স্যার এই ইন্টারভিউর কোর্সটা যে পোর্শনটা স্যার, বলেন। স্যার এই